শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। শুক্রবার আমরা সবসময় একটু রিল্যাক্স মোডে থাকি। সারা সপ্তাহ যখন আমরা অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকি তখন দেখা যায় নিজেদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করা হয় না, কিংবা সমাজটাকে নিয়ে খুব বেশি আমরা অত ভেবে পাই না। কিন্তু সমাজে যখন আমরা বসবাস করি, একা তো আর বসবাস করা যায় না। তো সমাজের প্রতি কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা চলেই আসে, কিছু রেসপন্সিবিলিটি থাকে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার। আজকে আমাদের খুব সুন্দর একটা টপিক নিয়েই আমরা আড্ডা দিব, সমাজের প্রতি আমাদের দায়িত্ব। এবং বরাবরের মতো আমরা সবসময় আমাদের সাথে তিনজন অতিথি থাকেন, এবং আজকেও আমাদের সাথে তিনজন চমৎকার অতিথি আছেন। এবং নেক্সট 1.5 ঘন্টা আমি সম্প্রীতি আপনাদের সাথে থাকবো। আমি আমার অতিথিদের সাথে আপনাদেরকে আগে পরিচয় করে দিচ্ছি। তো সবার আগে আমাদের সাথে প্রথমে আছেন রেবেকা শিল্পী, উনি একজন লেখক। আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আড্ডায় আসার জন্য। আপনাকে ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আসার। থ্যাংক ইউ। তারপরে আমাদের সাথে আছেন সুলতানা নাসরিন, উনি একজন লেখক এবং সদস্য বাড়িধারা ডিউএইচএস লেডিস ক্লাবের। আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের আজকে আড্ডায় আসার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, সাথে নেক্সাস টিভিকেও থ্যাংক ইউ। এবং সবশেষে আমাদের সাথে আছেন আয়েশা আক্তার, উনি একজন এভলভ ডিজাইন ল্যাবের ইউএক্স ইউআই ডিজাইনার এবং ওনার অফ আইজা ক্রিয়েটিভ ডিজাইন। আপু, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা রইল আমার। থ্যাংক ইউ। আমরা কিন্তু নেক্সট 1.5 ঘন্টা খুব মজার আড্ডা দিব। তবে আজকে আমাদের বিষয়টা হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব। তো সেটা আমাদের খুব চমৎকার একটা বিষয়। এবং তার আগে আমি জানতে চাচ্ছি রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, লেখক আপনি, কারেন্টলি কি করা হচ্ছে, কয়টা বই আপনার প্রকাশিত হয়েছে, এগুলো আমরা একটু আগে জানব। আমার 4টা বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, এখনো লিখছি। আচ্ছা। কবিতা লিখেছি। এই 4টা বই কবিতাই। 4টা বই কবিতার? 4টা বই কবিতা। আর নেক্সট অন্য কিছু লেখার চেষ্টা। সর্বপ্রথম কত সালে আপনার বই? 2020 সালে আপনার। তারপর 2020 থেকে 2024 ব্যাক টু ব্যাক 4টা বই? না, 3টা, 20, 21, 22। তারপর 23 গ্যাপ, 24-এ আবার। 23-এ আমি একটু অসুস্থ ছিলাম। আচ্ছা আচ্ছা। তাই। তো কবিতা কি ছোটবেলা থেকে সবসময় একটা শখ ছিল যে মানে সবসময় কবিতা করতে? সেরকম না, ডায়েরি লিখতাম। আচ্ছা। ডায়েরি লিখতাম। বৃষ্টি খুব পছন্দ। তো যখন দিনে রাত 10টা 11টার সময়ও বৃষ্টি হলে আমি বের হয়ে বৃষ্টিতে ভিজতাম। আচ্ছা। তো যেই সময় যেই ভালো লাগাটা কাজ করেছে সেটার উপরেই বাসায় ডায়েরিটা নিয়ে বসে এই 2 লাইন লিখলাম। বাহ, কবিতাই ছন্দে লিখে? হ্যাঁ, মানে তখন এই প্র্যাকটিসটা ছোটবেলা থেকে। দেয়াল পত্রিকা, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, আমরা সরকারি বাসায় বড় হয়েছি। তো ওখানে দেখা গেছে যে দেয়াল পত্রিকা বিভিন্ন ফেস্টিভ্যালে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই সময়গুলো হলে আমাদের যে ক্লাব ছিল ওখান থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হতো। তো ওরকম দেয়াল পত্রিকা ছিল, যে যেটা লিখে, তো ওই দেয়াল পত্রিকায় সবসময় লিখতাম আমি। আচ্ছা। তো এভাবেই যখন যেটা ভালো লাগছে। সবশেষে কখন মনে হলো যে এবার বই একটা মানে বের করতেই হবে? অ্যাকচুয়ালি এইটা বলতে গেলে একজনের নাম এসে যায়, উনি হচ্ছেন বাবনা করিম, আমাদের ওয়াইফেস ব্যান্ডের। আচ্ছা। এই যে গতকাল 40 বছর পূর্তি হয়েছে অবাক ভালোবাসা গানটা, আবার তো রিমেক হয়েছে। হ্যাঁ, রিমেক হয়েছে কোক স্টুডিও বাংলা, কোক স্টুডিওতে। হ্যাঁ। তো উনি তো ওনার খুব ফ্যান আমি। আচ্ছা। একদম মানে অন্ধ ভক্ত বলতে যা বোঝায় আমি তাই ওনার। তো ওনার সবসময় ওনার পড়াগুলো, ওনার লেখাগুলো, ওনার যে লিরিক্স, তো ওর সাথে আমি খুব রিলেট করতে পারতাম। তো আমি যাই লিখতাম আমি ওনাকে পাঠাতাম। ওনাকে পাঠাতেন? ওনার সাথে কি আপনার পার্সোনাল কোনো রিলেশন? উনি তো আমেরিকা থাকেন। আচ্ছা। আমি ওনার ভক্ত। আচ্ছা, বাট উনি রেসপন্স করতেন? হ্যাঁ, উনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও, আমি বলে না, উনি ওনার সব ভক্তদেরই রিপ্লে করেন। সেটা হয়তো একটু দেরি হয় কিন্তু করেন। তো আমার ক্ষেত্রেও তাই হইতো, উনি যখনই সময় পাইতো সেটা দেখতো, এবং এক সময় বলল যে তুমি তো লিখতে পারো, ভালো লিখো, তুমি কন্টিনিউ কেন করো না? তো কন্টিনিউ করতে বলার পরে তখন একটা সাহস হলো, মনে হলো যে তাহলে আমি পারবো। উনি যেহেতু বলেছেন
তাহলে পারবো। এর আগেও হয়তো আমাদের বিভিন্ন আমাদের এলাকার ভাইয়ারা বা যারা আমার লেখা পড়ছে তারা বলছে যে কেন লেখো না, কেন তুমি লিখলে ভালো করবে। তো ইটস ওকে, শুনতাম। কিন্তু উনি যখন বলল যে সেই অনুপ্রেরণাটা আপনি সেখান থেকে তুমি পেলেন। ভালো লিখো, তুমি লিখতে পারো, এই হচ্ছে আমার অসাধারণ তারপরেই রেবিকা আপু। লেখাতে আসা। দর্শক দেখছেন আড্ডা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া আছে, সেটা দিয়ে আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। এবং আমরা আজকে আড্ডা দিচ্ছি সমাজের প্রতি দায়িত্ব নিয়ে। তো আমার দর্শকদের আপনারা সরাসরি সংযুক্ত পারেন এবং আমি আমার অতিথিদের কাছে চলে যাচ্ছি। এরপর যাব সুলতানা নাসরিন আপু আপনার কাছে। লেখক এবং সদস্য আপনি বাড়িধারা ডিওএইচএস লেডিস ক্লাবের। তো কারেন্টলি সব কিছু নিয়ে কিভাবে দিন যাপন করছেন, কি করা হচ্ছে সেভাবে আমাদের বলবেন। সংসার ধর্ম তো আছে, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমাদের একদিন মাসে 2 দিন করে আমাদের লেডিস ক্লাব থাকে, আচ্ছা মাসের দ্বিতীয় সপ্তাহ এবং শেষ সপ্তাহ। আচ্ছা, তো আগে এটা প্রতি সপ্তাহে ছিল, এখন করোনার পর এটাকে কোথায় আপনাদের ক্লাবটা? কোথায়? বাড়িধারা বাড়িধারা ডিওএইচএস ডিওএইচএস এর মধ্যেই। মধ্যে। জি জি জি, আমাদের কিছুদিন আগে গত মাসে প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল, 19তম প্রতিষ্ঠা বার্ষিকী ওখানে হয়ে গেল। ডিওএইচএস এর সব তারাই শুধুমাত্র জি জি মেম্বারশিপ পেতে জি পারে? জি, শুধুমাত্র লেডিরা এখানে কি আসে। করা হচ্ছে সেখানে সদস্য হিসেবে? সেখানে আমরা আমাদের সময় কাটাচ্ছি, আমাদের সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হচ্ছে। সপ্তাহে একদিন হয়তো আমরা বিকেলে যাচ্ছি, সবাই গল্প গুজব করছি, দেখা সাক্ষাৎ হচ্ছে, গান, বিভিন্ন উৎসবে আমাদের বিভিন্ন আয়োজন থাকে। সেটা আপনার পৌষ মেলা হোক, বৈশাখী মেলা হোক, বা পিঠা উৎসব হোক, বা শরৎ শ্রাবণ উৎসব হোক, সব নিয়ে এরকম থাকে, বা পুনর্মিলনী, ঈদ পুনর্মিলনী এই ধরনের থাকে। আর ওখানে আমাদের খেলাধুলাও হয়, যেটা ইনডোর গেম, সেগুলোও হয়। তারপরে আর বিভিন্ন প্রোগ্রামে আমাদের নিজেরাই আমরা পারফর্ম করি, কেউ কবিতা, কেউ গান, কেউ নাচ। খুবই ভালো, মানে প্রত্যেকটা আসলে কমিউনিটির এরকম একটা ক্লাব থাকা উচিত, তাহলে একাকিত্ব বোধ বোধটা লাগবে না, হ্যাঁ, একটু ভালো লাগে, রিল্যাক্স ভালো। লাগে। আর আপনি লেখক, তো আপনার লেখা নিয়ে একটু বলবেন। আসলে আমি লিখি, খুব ছোট থেকে লিখি। কিভাবে আসলাম সেটা জানি না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একটু একটু করে লিখতাম চুপি চুপি। তখন আমি 80-90 দশকের আমরা তখন। তো আমার বাবা মা জানতেন না, আমি এখনো ভালো করে ওনারা অতটা খেয়াল করেন না। আমি তখন থেকে চুপি চুপি লিখতাম, যে আমার লিখতে ভালো লাগতো। চুপি চুপি কেন? লজ্জা লাগতো? হ্যাঁ, লজ্জা লাগতো। তখন তো আমাদের মধ্যে এই যে শালীনতাটা একটু ছিল, যে কিছু করব। তো আমাদের স্কুল থেকে বলা হলো যে দেয়াল পত্রিকায় বের হবে, তোমরা লেখা দাও। আচ্ছা, আমি বলছি কি লেখা দেবো। আমি একটা গল্প দিলাম, একটু ফান টাইপের গল্প, মজার গল্প, কিন্তু একটা শিক্ষণীয় মেসেজ ছিল সেটার মধ্যে। তো সেই আমার প্রথম শুরু। তারপর থেকে আমার এই কাঁচা হাতের লেখা শুরু, তারপর আস্তে 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 লিখে যাচ্ছি এই পর্যন্ত। এই আর কি। বাহ, ভালোই না, চালিয়ে যান, অবশ্যই চালিয়ে যান। ইনশাআল্লাহ আপনার আমরা বইও সামনে দেখব। আমাদের ডিওএইচএস লেডিস ক্লাব থেকে বাৎসরিক বই বের হয়। আচ্ছা, আমি সেখানে কয়েকটা বইতে লিখেছি। শুধু কবিতাই লিখি না, আমি বিভিন্ন ফিচার প্রবন্ধ লিখি, বিভিন্ন অসঙ্গতিগুলো নিয়ে সমাজের। খুবই ভালো, খুবই ভালো। নিজেকে এভাবে করে অ্যাক্টিভ রাখাও তো একটা বিশাল মানসিক প্রশান্তি। আমি মনে করি এটা আমার প্রাণের খোরাক। অবশ্যই প্রাণের খোরাক, আমি আনন্দ পাই এটার মধ্যে। এখন তো একটা বয়সে চলে আসছে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এখন মনে হয় যে এটাই আমার আনন্দ, এটাই আমার আঙ্গিনা, এটাই আমার সবকিছু। আসলে চমৎকার চমৎকার। এরপর যাব আয়শা আপু। আয়শা আপু আপনার কাছে ইভলভ ডিজাইন ল্যাব এবং আইজা ক্রিয়েটিভ ডিজাইন, দুইটা কোম্পানি, আমাদেরকে একটু বলবেন এই নিয়ে কোথায় কি করা হচ্ছে? থ্যাংক ইউ আপনাকে। আইজা ক্রিয়েটিভ ডিজাইনটা হলো আমার নিজের কোম্পানি বলতে পারেন, সেখানে আমি ওনার। এখান থেকে আসলে আমি তো আসলে আমার এডুকেশনটা হলো অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, আর এটা হলো পুরোই একটা ডিফারেন্ট, মানে ওটার সাথে কোনো রিলেটেড নাই। আমার ইচ্ছা ছিল যে নিজে কিছু করব, মানে একবার বিয়ের আগে তখন ভাবতাম যে বাবার ব্যবসায় বসবো, বিয়ের পর ভাবলাম যে হাজব্যান্ডের ব্যবসায় বসবো, কিন্তু সেটা ওইভাবে আর হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা থাকলে, সংসার থাকলে। অনেক বড় বড় জায়গা থেকে অপরচুনিটি পেয়েছিলাম, বাচ্চাদের জন্য করিনি, ইচ্ছা ছিল যে নিজে কিছু করব। তো ওখান থেকে আইজা ক্রিয়েটিভ ডিজাইনটা আমার প্রথম শুরু করা, কারণ আমার ডিজাইনের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল। এটা ডিজাইন বলতে আসলে আমরা করি যেটা, সেটা হলো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন যেগুলো আছে, ওই ধরনের কাজগুলো আমি করি। আমি অ্যাকচুয়ালি ইউএক্স ইউআই ডিজাইনার। তো এটা হলো যে ওয়েব ডিজাইনিং যখন একটা কোম্পানির হয়, তো ডেভেলপাররা তো কোডিং দিয়ে সেটা করে, তার আগে সেটা কেমন হবে সেটা আমরা করি। হ্যাঁ, আমরা প্ল্যানিংটা করি, কোথায় কি হবে, কালার থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন।
ইভেন যে মোবাইলের অ্যাপসগুলো যে আমরা ইউজ করি এখন, বিকাশ করি, তারপর এই গাড়ির যে রাইডারগুলো এগুলো করি, ওই ধরনের অ্যাপসগুলোর ডিজাইনও কিন্তু আমরা করি। বাহ, এই মোটিভেশনটা আপনার কোথা থেকে আসলো প্রথম? যে আপনি বলছেন যে অনেক দিন কাজ করেন নাই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বিজি ছিলেন, কাজ হঠাৎ করি করে না, আপনার অ্যাকচুয়ালি আসলে সেটা বলাটা ভুল হবে। এত এইভাবে ইনভলভটা হই নাই। আমি স্কুলেও ছিলাম, করোনার আগে আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলেও ছিলাম, কিন্তু তখন আমি এটার উপরে পড়াশোনা করছিলাম যে আমার পড়াশোনা করছিলেন। হ্যাঁ, তখন আপনার ইন্টারেস্ট ছিল যে আমি যতই মাস্টার্স অন্য ইয়েতে করি আমি এই লাইনে একটু যাব। বাহ, তখন থেকে এটার উপরে আমি একটু পড়াশোনা করছিলাম, তারপর ওইটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমি নিজে থেকে এটা শুরু করলাম। তো এখান থেকে আমি নিজের যেহেতু কোম্পানি আছে আর আমাদের একটা টিম আছে, 10 জনের একটা টিম আছে, তো আমাদের টিমের যে একজন সে আমাকে খুব করে, মিজান ভাই বলবো, সে আমাকে খুব ইন্সপায়ার করে যে আপনি থাকবেন আমাদের সাথে। তো সে খুব উৎসাহ দেয় আমাকে, তার উৎসাহতে আমি আসলে তাদের সাথে এরকম খুবই ভালো একজন বস যার কারণে টিমও আপনাকে উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, না টিম মানে কি, ওখানে আসলে কেউ কারো মানে আন্ডারে কাজ করি না, সবাই বস। ইভলভ ডিজাইন যেটা, সেটা ইডিএল এর সবাই আমরা বস, সবাই আমরা যে কোনো কাজই আসুক আমরা একসাথে বসে ডিসাইড করে প্ল্যানিং করে যার যার কাজটা ভাগ করে নিয়ে করি। আচ্ছা, আমাদের কাজটা এভাবে হয় আর কি। তো আপনাকে এভরিডে অফিসে তাহলে যেতে হয়? আমাদের অ্যাকচুয়ালি এখন একটা মজার ব্যাপার হলো যে দুটাই আমার কিন্তু অনলাইন বেসড, মানে হ্যাঁ, যেহেতু আমি বিদেশি মার্কেট প্লেসের সাথে কাজ করি, যে লাইক আপনার আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, তো ওইটা কিন্তু কোনো অফিসে বসে বা ওয়ার্ক ফ্রম হোমই আমি করি, বাসায় বসেই, যেহেতু রাত্রে আমাদের করতে হয় কাজটা, কারণ আমেরিকা, লন্ডন, বিদেশের টাইমিং এর সাথে আমাকে একটু রাত্রেই বসতে হয়। তো সারাদিন সংসার সামাল দিয়ে আমি রাত্রেই বসি। আমার জন্য ঘুমাই, আমার আসলে হ্যাঁ ঘুমটা একটু কমই হয়। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের ঘুমের টাইম টেবিলটা আপনাকে সঠিকভাবে বলতে পারবে না, যখন সুযোগ পাই একটু ঘুমাই নেই, মানে একটু ন্যাপ হলেই হয়ে যায় আমাদের। বাহ, অনেক 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 পরিশ্রম করতে হয়। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হয়। তো বাসা থেকে আপনার সাপোর্ট সিস্টেম? অবশ্যই ইডিএল যেটা আছে সেখান থেকে আমরা অবশ্যই একটা জায়গা খুঁজতেছি। ধানমন্ডি থেকে নিয়ে মিরপুর এই লেন্থের মধ্যে যদি আমরা ভালো কোনো জায়গা পাই তাহলে হয়তো খুব শীঘ্রই 1 মাসের মধ্যেই আমরা নিব। প্ল্যানিং চলতেছে আমাদের, আমরা কয়েকটা জায়গা দেখেও ফেলছি অলরেডি। বাহ, তাহলে তো মানে এক্সপ্যান্ড করছে আপনার বিজনেস, এক্সপ্যান্ড করছে। নেক্সট আবার আসতে পারি অনেক বড় কিছু নিয়ে আপনাদের সামনে। অবশ্যই অবশ্যই। আমরা খুব সুন্দর আড্ডা দিচ্ছি দর্শক, আমাদের সাথে 3 জন অতিথি আছে এবং তাদের কথা শুনছি, আড্ডা দিচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, এখনই ফিরছি। দর্শক, চলছে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ নিয়ে, এবং আমি আছি আপনাদের সাথে সম্প্রীতি। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা। আমি রেবিকাপুর কাছে চলে যাব। সমাজের প্রতি কি করা হচ্ছে? সমাজের প্রতি তো আমাদের অবশ্যই কিছু দায়িত্ববোধ আছে, যেহেতু আমরা সমাজের মধ্যেই বসবাস করি। কি করা হচ্ছে? আচ্ছা, আমি প্রথমে একটু সমাজ সাথে মানুষের সম্পর্কে একটু বলে নিতে চাচ্ছি। মানুষ সামাজিক জীব, সমাজে থাকতেই সে ভালোবাসে। রবিনসন ক্রুসো যখন নির্জন দ্বীপে ছিলেন তখন তিনি সমাজে ফেরত আসার জন্য ব্যাকুল হয়েছিলেন। তার মানে আমরা সবাই সমাজে থাকতেই ভালোবাসি। আর মানুষ যখন কোনো অন্যায় করে তখন তাকে শাস্তি দেওয়ার জন্য কালে কালে যুগে যুগে তার শাস্তি, তাকে সমাজচ্যুত করা হয়েছে এবং নির্জন কারাবাস, নির্জন দ্বীপে বা কারাবাস প্রচলিত, বনবাস, কারাবাস এগুলাই তো করা হতো। তো তার মানে মানুষ সমাজকে খুব ভালোবাসে এবং সে সেখানেই ফেরত আসতে চায়। তো আমি মনে করি ভালোবাসাই হচ্ছে সমাজের সাথে আমাদের যে দায়িত্বটা সেটা পালনের সবচেয়ে বড় উৎস ভালোবাসা। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার সুস্বাস্থ্য, তার উন্নতি কামনা করি, তেমনি সমাজের জন্য আমি যদি সমাজকে ভালোবাসি তাহলে আমি সমাজের উন্নতির জন্য আমার অবচেতনেও আমার একটা বোধ কাজ করবে, আমার একটা ভাবনা তৈরি হবে সমাজের জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা লিখি, আমরা আমাদের লেখার মাধ্যমে তো সেটা সেরকম মেসেজ দেই। এছাড়াও আমি যখনই যেরকম কিছু কিছু সংগঠনের সাথে আছি, নোংর আচ্ছা একটা সংগঠন, ওরা নদী নিয়ে কাজ করে। আমি প্রায় কেন আমি 14 বছর যাবত এই সংগঠনের সাথে আছি। তো নদী যেহেতু
প্রত্যেকটার কিন্তু একটা দিবস আছে, প্রতিটা বিষয়ের একটা দিবস আছে। নদীর জন্য কিন্তু কোনো দিবস নেই। তো আমরা সেই তখন থেকে নদীপথ সুরক্ষার জন্য একটা আন্দোলন করে আসতেছি, নিরাপদ নদীপথ এবং একটা নদী দিবস, নৌ দিবস। নদীমাতৃক দেশে নদী দিবস নয়, এটা আমরা কিন্তু কখনো চিন্তাই করি নাই। হ্যাঁ, তো আমরা সেই আন্দোলনটা করছি। তো এখন আমরা অনেকটাই সফল। তো যাই হোক, আমরা 23শে মে নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছি বহুদিন। তারপর বৃক্ষ নদী আরেকটা সংগঠন, ওখানেও কাজ করি। আসলে বৃক্ষরোপণ তো একটা বিশাল বড় সামাজিক কর্তব্য আমাদের। এইটার আমাদের আরেকজন কবি বন্ধু জামিল জাহাঙ্গীর, এই সংগঠনের সাথে আমি ওদের সাথে আছি। তো এটা হচ্ছে যেমন কোনো স্কুলে গিয়ে, কোনো একটা প্রাইমারি স্কুলে গিয়ে সেখানের শিক্ষকদের সাথে আমরা আলোচনা করে বাচ্চাগুলোকে দিয়ে আমরা গাছ লাগাই। আসলে এখনই তাদের ভেতরে এইরকম একটা বোধ করছে, হ্যাঁ, যাতে তাদের ভিতর থেকে এখনই তৈরি হয়, মূল্যবোধটা এখনই তৈরি হয়। পরিবেশ আমার দেশ, আমার সমাজ, আমার পরিবেশ আমাকেই তো রক্ষা করতে হবে অবশ্যই। তাহলে আমি যদি এখন থেকেই আমি স্কুলে পড়ি, আমি ক্লাস 2-এ পড়ি, ক্লাস 3-তে পড়ি, আমাকে যদি এখনই শেখানো হয় বা আমার বোধে যদি এখনই আসে যে আমার পরিবেশ সুন্দর করতে হলে আমাকে গাছ লাগাতে হবে, আমাকে ময়লা করতে হবে না, নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলতে হবে অবশ্যই। তো এটা যদি আমাকে খুব ছোটবেলা থেকেই শেখানো যায় তাহলে তো আমাদের সমাজের উন্নতি, পরিবেশ সুন্দর হলে সমাজ তো সুন্দর হবে। তো এটাই আমি এইভাবেই মনে করি, সমাজের প্রতি আমাদের দায়িত্বটা আসলে এমনই। আমি তো ভালোবাসি সমাজকে আমার বোধের জায়গা থেকে। তো যখনই যেভাবে যেটা মনে হয়েছে যে এটা সমাজের জন্য করতে পারে, আমি করতে পারি, আমি সেখানেই যোগ দিছি যখন যেভাবে মনে হয়েছে। আর আমার লেখার মাধ্যমে তো অবশ্যই করি। খুব সুন্দর, খুব সুন্দর রেবেকা আপু, আসলে আপনি আপনার লেখার মতো করেই বলেছেন। খুব সুন্দর। সুলতানা আপুর কাছে চলে যাব। সমাজের প্রতি কি করা হচ্ছে, দায়িত্ববোধ থেকে কি করা হচ্ছে? আসলে আপু যেটা বললেন, সামাজিক জীব যেটা বললেন, আসলে আমরা সমাজবদ্ধ বলে যে সামাজিক জীব তা কিন্তু না, আমাদের বিবেক থেকেও আমরা সামাজিক জীব। এবং যেহেতু আমরা সমাজে থেকে সমাজে কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকি, তার বিপরীতেই কিন্তু আমরা সমাজের জন্য কিছু ভালো, কিছু আমাদের দায়িত্ব করা, আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখা বলেন, বা কারোর জন্য একটা ভালো কিছু করা, ভালো কাজ করা, একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করা, সেখানে নিজের সন্তানদের ভালো উপযুক্ত শিক্ষাদান করা, মানুষের জন্য ভালো কোনো উদ্যোগ নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করা, হ্যাঁ, এটা তো আছেই। আর আমার লেখালেখির মাধ্যমে কিন্তু আমি প্রচুরভাবে করি। যেমন আমি যখন আমি রিওএইচএস লেডিস ক্লাবে আমার একটা প্রথম বই বের হলো, তো তখন আমার মনে হলো যে আমি তখন দেখেছি যে আমার সবসময় আমি এটা মনে হয়েছে, আমি যেহেতু কবিতার সঙ্গে একটু জড়িত আছি, আমি 1993 সঙ্গে কথা আবৃত্তি চর্চা ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের ওনার এখানের সঙ্গে জড়িত আছি, ওখানে কবিতা চর্চা কেন্দ্রের সঙ্গে। তো শুদ্ধ ভাষায় বাংলা কথা বলতে পারা এটা একটা গৌরবের বিষয়, কারণ এই বাংলার জন্য কিন্তু আমাদের দেশের একটা বিশাল ইতিহাস, এটা পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই। তো আমার মনে হয়েছে যে আমাদের বিশেষ করে পশ এলাকাগুলোতে আমরা যারা ইংরেজি মাধ্যমে যারা পড়ে, শুধু বাংলা মাধ্যমেও, শুধু ইংরেজি মাধ্যম না, বাংলা মাধ্যমেও যারা পড়েন, বাংলাটা সুন্দর করে বলতে পারেন, শুদ্ধ বাংলাটা। আঞ্চলিকতা সেটা হচ্ছে আলাদা জিনিস, যার যার অঞ্চলের সেটা বলবেই, কিন্তু শুদ্ধ করে যখন আমরা কথা বলবো, বিশেষ করে ইংরেজি মাধ্যমের ওটা শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়ে ওরা একটা একটা বাংলিশ স্টাইল নিয়ে আসে। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম যে আমি একটা ভাষা নিয়ে একটা ফিচার করি। তখন আমি একটা ভাষা নিয়ে লিখলাম যে আমাদের আসলে পরিবার থেকে, আমাদের সবকিছু তো পরিবার থেকে, প্রথম আমাদের বিদ্যালয় পরিবার, তো পরিবার থেকে যেন এটা শুরু হয় যে আমরা ভাষার প্রতি যত্নবান হব। আমরা অ আ ক ক খ যখন শিখছি, মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ, হ্যাঁ, এই শব্দগুলো আমাদের বাচ্চাদেরকে ধরিয়ে দেওয়া, সেই শিক্ষাটাই কিন্তু মাথায় থেকে যায় এবং পরবর্তীতে সেটাতেই ছোটবেলার শিক্ষাটাই আসলে মহাশিক্ষা। হ্যাঁ, তারপরে হয় কি বাংলা গানের চর্চা, তারপর বাংলা এখন যেমন বাংলার মনে করেন বিভিন্ন রকমের মানুষ গান শুনছে, আমাদের উন্নত প্রযুক্তি যেটা মোবাইল আমাদের বর্তমান সময়, যেটা আমরা হয়তো পরে বলবো, সেটা এসেছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু দেখেন আমাদের সময় আমরা কি করতাম, আমরা গল্পের বই পড়েছি বেশি,
আমাদের আর কিছু আনন্দ কিছু ছিল না, খেলেছি আমরা তখন মানে খুব স্বাভাবিকভাবে খেলাধুলা করেছি ছেলে মেয়ে একসাথে, হাডুডু, দাঁড়িয়া বাঁধা সব খেলেছি, গোল্লা ছুট, বৌচি যেটাই বলেন সব খেলেছি। কিন্তু এখনকার বাচ্চারা সেই সুযোগটা পায় না, সেই মাঠও নাই আমাদের শহরে। তো যার কারণে আমাদের ঘরে যখন গানটা বাংলা গান বলেন, সেটা রবীন্দ্র নজরুল হোক বা কবিতা বলেন, বই বলেন, এই বইগুলো বাচ্চারা যদি পড়ে বা ভাষার সম্পর্কে তার একটা জ্ঞান হয়, ভাষা সম্পর্কে সুন্দরভাবে কথা বলতে পারে, এটা একটা আমার মনে হয়েছে। আরেকটা কথা আমি আমার লেখাতে সবসময় লিখি, নারীদের নিয়ে, নারীবাদী নই কিন্তু আমি, নারীর পক্ষে কথা বলা, সেটা হচ্ছে যে নারীর স্বাস্থ্য, নারীর পুষ্টি, নারীর স্থান এবং কর্মসংস্থান সব যে একটা বিষয় নিয়ে যে ভাবা, যেটা আমাদের সংসারে হয় না। আমার কেন যেন সবসময় মনে হয়েছে যে আমাদের পরিবারেই নারীর প্রতি নারীই কিন্তু প্রতিবন্ধকতা। কেন মনে হয়েছে এটা আমি অন্যভাবে নেবেন না, আমি সেটা বলতে চাচ্ছি যে এইভাবে, যে সেটা মা হোক, খালা হোক, চাচি হোক, বন্ধু হোক, নারী কিন্তু প্রথম নারীর প্রতি আঙ্গুলটা তুলে। আপনি দেখেন, আমি হয়তো আমি হয়তো বা আমার হাজব্যান্ডের সঙ্গে রাস্তায় বেরিয়েছি, একটা ছেলে মেয়ে ওরা হেঁটে যাচ্ছে, হয়তো বা ওরা বন্ধু হতে পারে, ভাই বোনও হতে পারে, অথবা ওরা স্বামী স্ত্রীও হতে পারে, কিন্তু আমি ফট করে বলে ফেলবো, মেয়েরাই বলে প্রথমে যে আল্লাহ দেখ মেয়েটা কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে হেঁটে যাচ্ছে। এই যে আঙ্গুল তোলা, এটা কিন্তু নারীর আঙ্গুল। ছেলেরা কিন্তু, ওরা তো আলাদা লিঙ্গ, তারপর ওরা কিন্তু আগে করে না। এই যে চর্চাগুলো, এগুলো নিয়ে আমি খুব ভাবি। আবার নারীর যে একটা পুষ্টি নিয়ে চিন্তা করা, নারীর যে একটা বৈষম্য ভাই বোনের মধ্যে, বোনকে একটু ভালো কম খাওয়াবো, ভাইকে একটু বেশি খাওয়াবো, বোন একটু কমটা পড়বে ভাই, এই যে এই জিনিসগুলো সমাজে, এগুলো নিয়ে আমি ভাবি, এগুলো নিয়ে ভারসাম্য করা, হ্যাঁ ব্যালেন্স যেটা হয়, যেটা আমাদের পরিবারে করে না। হ্যাঁ, যেমন একটা ছেলে বাইরে অনেকক্ষণ থাকতে পারে, একটা মেয়ে থাকতে পারে না। তারপর এটা হচ্ছে আবার একটা সামাজিক নিরাপত্তারও ব্যাপার থাকে এখানে। হ্যাঁ, তো এগুলো নিয়ে ভাবি। আর সমাজে তো মনে করেন আরো কিছু যেগুলো থাকে, একটা অংশ থাকে আমাদের সমাজে দরিদ্র নিম্নবিত্ত যেটা থাকে, যারা আমাদের গৃহকর্মী থাকেন, কাজ করেন, তাদের সুযোগ সুবিধা, হ্যাঁ তাদের একটা, তাদের জন্য কিছু করতে যাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, আমি যেমন আমার কাজে গৃহকর্মীকে সবসময় বলতাম যে তোমরা একটু সেভিংস করো, তোমরা এই যে বেতনটা নিচ্ছ এখান থেকে 100 টাকা করে হলেও সেভিংস করো বা একটা কিছু করো। আমি একসময় একটা ইন্স্যুরেন্সের সঙ্গে জড়িত ছিলাম, তখন বলতাম যে তোমরা এখান থেকে একটা কিছু জমাও, অনেক এমন করে। কিন্তু আমি অনেক আমার গৃহকর্মীদেরকে সেই সুযোগটা করে দিয়েছি এবং অনেকে করে তারা লাভবান হয়েছে। তো এরকম অনেক কিছুই আমি আমার লেখালেখির মাধ্যমে করার চেষ্টা করি। খুব সুন্দর সুলতানা আপা। আয়েশা আপুর কাছে যাব, সেম প্রশ্নই ছুড়ে দিব, কি করা হচ্ছে সমাজের প্রতি? ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রফেশন যেখানে আমি আছি, সেখান থেকে সমাজের জন্য মানে একটা বলবো যে অনেক বড় একটা গ্যাপ আছে। কারণ আমি যখন এটার উপরে স্টাডি করছিলাম, পড়াশোনা করছি, তখন সবসময় দেখতাম যে কয়েকটা তো আমি করেছি, যখনই যেটাতে ক্লাস করেছি 20 জন যদি ছেলে থাকে, 2 জন থাকে মেয়ে। এই সেক্টরে মেয়েরা খুব কম, ছেলেরাই বেশি। যদিও তাদের কিন্তু একটা বড় সুযোগ আছে যে মেয়েরা হয়তো হাউস ওয়াইফ হচ্ছে, অনেকে বাইরে যে কাজ করতে পারছেন না, আমাদের এখানে কিন্তু সুযোগ আছে ওয়ার্ক ফ্রম হোম করার, যেটা আমি এখন করছি। আমার বাইরে যেতে হলেও আমি যাব, হয়তো অনেক ফ্যামিলি হয়তো সেটা দিবে না, কিন্তু তারা কিন্তু ঘরে বসেও করতে পারে। কিন্তু এটার সম্বন্ধে মেয়েদের অনেক জ্ঞান কম আছে, যে এই ছেলেরা এটা নিয়ে ফ্রিল্যান্সিং অনেক দূর আগাচ্ছে, কিন্তু মেয়েরা সেটাতে ততটা বেশি না। তো আমাদের যে ইডিএলের টিমটা, সেখানে মেয়ে বেশি, মেয়ে বেশি। আর আমি সবসময় ইনফ্লুয়েন্স করি মেয়েদেরকে যে আসলে আমাদের কিছু করা উচিত। আসলে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কিন্তু অবদান অনেক বেশি। সরকার এত চেষ্টা করতেছে, কিন্তু সবসময় স্মার্ট বাংলাদেশে আগে যে ছেলেরাই দাঁড়ায়, পাশাপাশি মেয়েরা মানে খুব সংখ্যাগরিষ্ঠ। কিন্তু তো খুব ইনফ্লুয়েন্স করি, আমি চেষ্টা করি যতটুকু মেয়েদের এই সেকশনে আগায় আসা। আর আমি মনে করি যে ওদের পেশেন্ট বেশি, এইসব কাজে পেশেন্ট খুব দরকার। মেয়েরা আসলে পেশেন্ট রাখতে পারে এবং অনেক পরিশ্রমটা নিতে পারে। এটা অনেক লোড নিতে পারে, কারণ আমি নিজেকে দিয়েই বুঝি। আমি কিন্তু প্রথমে মা, আমি দুনিয়া উল্টায় গেলাম, আমি আগে বাচ্চাদের জন্য আমি আগে ওটা সবকিছু ঠিক করি, তারপর আমার দরকার হয় আমি 1 ঘন্টা পিছাই দিব আমার কাজের, 1 ঘন্টা সেই দিক থেকে বের করে আমি 1 ঘন্টা কম ঘুমাবো, কিন্তু আমি ওটা আগে ঠিক করে মানে আমার ফ্যামিলিটাকে রেখে আমি বাকি কাজগুলো আমি দেখি। তো ওইভাবে আর কি আমার খুব চিন্তা যে আসলে এদিকে মেয়েরা আসলে খুবই, এই জন্য আমি খুব ইনফ্লুয়েন্স করি, ইনফ্লুয়েন্সার বলতে পারেন। না অবশ্যই আপনার কথা শুনে আসলে খুবই মোটিভেটেড হচ্ছে। হ্যাঁ, আসলে এটা আসলে মোটিভেটেডের কারণেই কিন্তু অনেকে অনেক দূর আগাতে পারে।
আর আমি এটা দেখেছি যে অনেক বিশেষ করে যারা একটু একটু কম শিক্ষিত এরা ভয় পায় ভয় পায় কম শিক্ষিত কি শিক্ষিত মেয়েরাও ভয় পায়। হ্যাঁ মানে আমি একটা কিছু করব আসলেই ভয় আসলে পায়, লোকে হ্যাঁ। কি বলবে, পারবো কিনা, কত দূর যেতে পারবো, অনেক অর্থ এখানে নষ্ট হবে, আবার ব্যাক করব, তখন ফ্যামিলিকে জবাবদিহি করতে হবে। এই সমস্যাগুলোর জন্য না আমরা অনেকে হয় না যে পাছে লোকে কিছু বলে, এটা আমাদের ভিতরে এমন ভাবে আসলে মানে আঁকড়ে আছে যে এটার জন্য মানে খুব আমরা আগাতে পারি না। তো তাদের জন্য আমার এটাই বলা যে সাহস করে আগাইতে হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। সত্যি কথা, কারণ আমার বেলাও কিন্তু তাই হয়েছে আসলে। আমি তখন আমার হাজবেন্ড অবশ্য এই দিক থেকে খুব মানে সে খুব আমাকে সাপোর্টিভ হ্যাঁ ছিল, যে আমি যদি হয়তো ব্যাংকে বা বাইরে কোথাও করতাম সে হয়তো মানা করতো না, কিন্তু আমার নিজ থেকেই মনে হয়েছে না আমি আগে বাচ্চাদেরকে আগে গড়বো। খুব সুন্দর, খুব সুন্দর। তারপর সেখানে থেকে আমার কি কি করা যায় তখন, আর আমার ডিজাইনের প্রতি একটু প্রথম থেকেই খুব ঝোঁক ছিল, যার কারণে আমি এই সেক্টরটাই চুজ করি এবং এখান থেকে মাশাআল্লাহ বাহ, অল্প অল্প করে গুটি গুটি পাই পর্যন্ত। খুব সুন্দর আয়েশা আপু, খুব সুন্দর। আমরা আরো আসলে শুনবো, খুব মোটিভেটেড হচ্ছি আপনাদের আসলে কথা শুনে। দর্শক, আমাদের জুমের আমাদের আপুরা কিন্তু জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি। নাজিয়া আপু, রাশিদা আপু, তারপর নার্গিস আপু, জিনাত আপু, নাহিদ আপু, আরো একজন আপু আমাদের সাথে জয়েন করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে জয়েন করার জন্য। আপনারাও কিন্তু আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চলে আসতে পারেন আমাদের সাথে এবং সরাসরি আমাদের সাথে আড্ডা দিতে পারেন। কোথাও যাবেন না, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আজকে আমরা আড্ডা দিচ্ছি চমৎকার একটা টপিকে, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে, আমাদের মানে সমাজের প্রতি যে দায়িত্বটা এবং আমরা সেটা কিভাবে করে পালন করছি সব কিছু নিয়ে আমরা আড্ডা দিচ্ছি এবং আমাদের সাথে তিনজন অতিথি আছে। আমি চলে যাব আসলে রেবেকা আপুর কাছে, উনি একজন লেখক। তো আপনার একটা কবিতা আসলে সবার আগে আমরা একটু শুনতে চাচ্ছি। আমি ছোট্ট একটা, হ্যাঁ অবশ্যই, আপনার নিজেরই কবিতা না? নাম কি কবিতার? আমার কবিতায়, আমার কবিতা নামই আমার কবিতা। বইটা হচ্ছে বিমুক্ত। আচ্ছা আর এই কবিতাটার শিরোনাম হচ্ছে আমার কবিতায়। আচ্ছা, কি প্রেক্ষাপটে লেখা হয়েছিল? এটা জাস্ট কোনো একজনকে ডেডিকেটেড করে লেখা। ওকে। তোমার বাড়ির পেছনের বারান্দায় ক্যাকটাস, ফুল ফোটে আমার কবিতায়। ম্যাজিক বলতে আমি খুব অল্পই বুঝি, আর ম্যাজিশিয়ান বলতে তোমাকে। চমৎকার। প্রেমের কবিতা। প্রেমের কবিতা, একটু আমাদেরকে সংক্ষেপে একটা ব্যাখ্যা দেন। ক্যাকটাসকে আপনি প্রতীকী হিসেবে যে ইউজ করেছেন। হ্যাঁ, তোমার বাড়ির পেছনের বারান্দায় ক্যাকটাস, তো ক্যাকটাসে তো ফুল ফোটে, সব ক্যাকটাসে তো ফুল হয় না। না, তার মানে হচ্ছে ক্যাকটাসের ফুলটা খুব রেয়ার। হ্যাঁ। তো তোমার বাড়ির পেছনের বারান্দায় ক্যাকটাস, ফুল ফোটে আমার কবিতায়, মানে তুমি আমার উৎসাহ, অনুপ্রেরণা, যাই বলো। বাহ, তো চমৎকার প্রেম, মানে সেরকম গভীর এবং তো ম্যাজিক বলতে আমি খুব deep একটা- অল্পই বুঝি, আর ম্যাজিশিয়ান বলতে তোমাকে। বাহ, সো ম্যাজিশিয়ানই আপনার ভালোবাসাটা আসলে সেই ম্যাজিকটাই। খুব সুন্দর, খুবই সুন্দর। আমরা চলে যাব আমাদের জুম আড্ডায়, জুমের আপুদের কাছে। আমি এখানে দেখতে পাচ্ছি নাহিদ আপু মনে হয় আপনাদের ফ্রেন্ড না? রেবেকা আপু এবং আয়েশা আপুর। আচ্ছা, আরেকটা জিনিস বলা আসলে বাহুল্য, রেবেকা আপু এবং আয়েশা আপু আপনারা দুজন আবার ছোটবেলার ফ্রেন্ড। এটা তো খুবই মজার। এবং আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ড নাহিদ আপু জয়েন করেছে। তো নাহিদ আপুর কাছে আমি একটু যাব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সামাজিক দায়িত্ববোধ নিয়ে যে টপিকটা আজকে আছে এটা নিয়ে আমি আয়েশাকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম জি অবশ্যই। যে একজন ফিমেল হয়ে সবকিছু সামলে এবং একটা ডিজাইনার ওনার ডিজাইন ওয়েব পেজের, তো উনি কিভাবে সামলাচ্ছেন এটা আমরা অলরেডি শুনে ফেলেছি। আমরা যারা ফিমেলরা এটা কিন্তু ফোকাসটা কম এই পেজে। আমারও খুব ইন্টারেস্ট ডিজাইনের প্রতি, কিন্তু কিভাবে করব, কিভাবে কোথায় আমরা যোগাযোগ করবো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এরকমই যদি ও কিছু কাজ করে তাহলে দায়িত্ববোধটা মনে হয় একটু বেশি হবে ফিমেলদের জন্য, যেহেতু সমাজের সবাই ফিমেল মেল সবারই অবদান আছে। সেক্ষেত্রে ফিমেলরা একটু পিছিয়ে আছে, যেহেতু আমাদের সংসার দেখতে, আমাদের ফ্যামিলি মেনটেন করতে হয়, সবকিছু মেনটেন করে। এবং আমার কাছে মনে হয়, আমি একজন ব্যাংকার, আমি প্রতিদিনই অফিসে যাই, আমাদের যে ট্রান্সপোর্টেশন, আমাদের যে যাতায়াত ব্যবস্থাগুলো ফিমেলদের জন্য খুব একটা সুইটেবল না। হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা কিন্তু অনেক কিছু হ্যাসেল নিয়ে আমরা সবকিছু করি। আর ও যখন যেহেতু
থেকে করছে কাজটা, তো এটা মনে হয় অনেক বেনিফিটেড হবে ফিমেলরা, যারা বাইরে যেতে হ্যাসেল ফিল করে, যারা একটু ইন্ট্রোভার্ট, তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করলে আমার মনে হয় ভালো হবে। এখান থেকে আয়শার বক্তব্যটা আমি শুনতে চাচ্ছিলাম। জি, নাহিদকে আমি তো সেটাই একটু আগে বললাম যে এখানে আসলে আমরা কিন্তু এই সেক্টরে ছেলেই বেশি দেখি, মেয়ে কম। অথচ এখান থেকে মেয়েরা কিন্তু যদি একটু সতর্ক হয়, আসলে অনেকে জানেই না ব্যাপারটা। রিমোট জবটা নিয়ে কিন্তু অনেকে মেয়েরা জানেই না। হ্যাঁ, সবাই নট অনলি ডিজাইন, রিমোট জবে কিন্তু অনেক সেক্টরই আছে। হ্যাঁ, কোথায় যে সিভিটা ড্রপ করতে হবে, কোথায় যে রিমোট জবের অপরচুনিটি আছে, সেটাও কিন্তু অনেকে জানে না। তাদের জ্ঞানটা কম। এইটা আসলে আমাদের এখন সমাজেই বলবো যে এই জিনিসটা কিন্তু খুব কম আছে। আমরাও কিন্তু সেটা জানতাম না, খুব খুঁজে খুঁজে বের করে মানুষের সাথে মিশে বিভিন্ন জায়গায় যেয়ে খুঁজে বের করে নিয়ে আসছি। এখন সেটা আমাদের দায়িত্ব হবে হয়তো ফিউচারে, যেটা মানুষের কাছে প্রচার করে দেওয়া। এখন ডিজিটালের যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া তো সবাই ইউজ করে, ওইটার মাধ্যমেই হয়তো আমাদেরকে আস্তে আস্তে সবাইকে বুঝাতে হবে যে এইভাবে তোমরা রিমোট জবের জন্য ট্রাই করতে পারো, বা এখানে এই কোর্সটা করতে পারো, বা এটা শিখতে পারো, বা এখান থেকে এই কাজটা করতে পারো। শুধু যে আমি যে সেক্টরে কাজ করছি সেটা না, অনেক ধরনের কাজ কিন্তু আছে, অবশ্যই অনেক ধরনের কাজ আছে যেটা নাকি রিমোট জব হিসেবে করা যায়, কিন্তু আমরা জানিই না। এখন সচেতনতা খুব প্রয়োজন। অবশ্যই, আর কোম্পানিগুলো তো এখন রিমোট জবটা খুব মানে প্রেফার করছে, খুব প্রেফার করছে, তারাও চাচ্ছে। কারণ এখন আসলে অনেক কোম্পানি আছে যে আমার এত সময়ের দরকার নেই বা এত এমপ্লয়ের দরকার নেই, তুমি এসে সপ্তাহে 2 দিন আমার কাজটা করে দিলেই হবে। তো যার কারণে এখন তো বুঝেন যুগটা এখন খুব ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে বলবো না, মানে হাতের মুঠোতে চলে আসছে। কারণ আমরা এখানে বসে বাইরের দেশের কাজগুলোও করছি, আবার দেশের কাজগুলোও করছি, ঢাকায় বসে ঢাকার বাইরের কাজগুলো করছি। তো সব এটা এখন খুব ছোট হয়ে গেছে। নাহিদ আপুকে আমি আরো বলবো যে ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। কিন্তু আপনাকে আমরা এখন থেকে সবসময় চাই আমাদের এই আড্ডায়, আর শুধু আপনার ফ্রেন্ড এসেছে দেখে না, সবসময় আমাদের সাথে থাকবেন। আমি এরপর চলে যাব আরেকজন, মনে হয় আমাদের সুলতানা আপুর ফ্রেন্ড এসেছেন মনে হয়, জিনাতারা। তো জিনাত আপুর কাছে আমি চলে যাব, একটু আনমিউট করবেন। হ্যাঁ, জিনাতার আপু একটু আনমিউট করতে হবে আপনাকে। হ্যাঁ জি বলে জি, আমরা আজকে কথা বলছিলাম, আপনি আমাদের এখানে অতিথি সুলতানা নাসরিন আপুর ফ্রেন্ড। তো ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আমরা সমাজের প্রতি যে আমাদের দায়িত্ববোধটা সেটা নিয়ে কথা বলছিলাম। তো আপনার এই বিষয়ে বক্তব্য আমাদেরকে বলবেন। আজ সুলতানা ভাবি ফ্রেন্ড আমি আর কি। জি, ভাবির কাছ থেকে 2 লাইন প্রেমের কবিতা শুনতে চাই। প্রথমেই বলছি, তারপর ভাবি যখন লেখালেখি করে ওই কারণেই বলছি আর কি। আর সমাজের দায়বদ্ধতা আসলে বেসিক্যালি আমি হাউস ওয়াইফ, আমি বাইরে মানে ওইভাবে কাজ করি না আর কি, কিন্তু কাজ করি। আবার ধরেন আমি যখন গ্রামে যাচ্ছি তখন আমি ধরেন রাস্তার পাশে গাছ লাগিয়েছি, অনেক ধরেন গাছ লাগিয়েছি, এটাই তো সমাজের একটা কাজ, এটা তো বিশাল বড় একটা কাজ। এখন আমাকে দেখাতে কিন্তু আপু, এখন আমাকে দেখাতে কিন্তু আমার গোপালগঞ্জ ওই অঞ্চলে আমার নাসিম ভাবি দেখেছে, ওই অঞ্চলে এখন সবাই গাছ লাগাচ্ছে, খুবই ভালো। এইটুকু মনে করছি যে এইটুকু তো করতে পেরেছি। আর ধরেন হাউস ওয়াইফ, বাচ্চাদের মানুষ করতে পেরেছি, বাচ্চাদের মানুষ, এইটাও তো হ্যাঁ বাচ্চা, এটা আমার ঘর থেকে পাড়া, সমাজ, দেশ, এটা একটা বিশাল ব্যাপার না? অবশ্যই আমার একতাবদ্ধ হয়ে আছি, ছেলে বউ, মানে ছেলের বউ আর কি, এটুকু যেটা করতে পারছি আর কি, এটাই ছোট 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 করে এরকম। আর যখন দেশে যাচ্ছি, ধরেন আমার বাড়িতে যেগুলো হচ্ছে আমি আশপাশের লোককে দিচ্ছি, এটা তো সমাজের কাজ, অবশ্যই অবশ্যই তাদের সাথে মিশছি আর কি। হয়তো চাকরি করতে পারছি না, কিন্তু এটাও তো সমাজের কাজ। আর ডিএসএস ভাবি বললো, ডিএসএস লেডিস ক্লাব, ওখানে সদস্য আমি সব ওখানেও কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত। বাহ, সুন্দর নাচেন, খুব সুন্দর। জিনাত আপু, আপনাকেও আমরা সবসময় এখন থেকে চাবো আমাদের সাথে জুমে সংযুক্ত হবেন। আজকে থেকে লেডিস ক্লাবের আপনিও বন্ধু হয়ে গেছেন। আমি আমাদের জুমের আরো আপুদের কাছে চলে যাবো, একটু হাসিনা আপুর কাছে চলে যাব। আচ্ছা আচ্ছা, নাজিয়া আপুর কাছে আমি একটু চলে যাব আগে। নাজিয়া আপুকে আমি অনেকক্ষণ ধরে দেখছি। ধন্যবাদ নাজিয়া আপু জয়েন করার জন্য।
কেমন আছেন? শিওর। এই তো আছি ভালো। তোমরা কেমন? হ্যাঁ নাজিয়া আপু, আমরা আজকে কথা বলছিলাম আমাদের সমাজের প্রতি যে দায়িত্ব সেটা নিয়ে। এই বিষয়ে আপনি আমাদেরকে কি বলবেন? এটা অনেক বড়, কঠিন, অনেক বিশাল একটা বড় জি। দায়িত্ব। সমাজের দায়িত্ব আমি তো কখনো চিন্তাও করি নাই যে সমাজের প্রতি দায়িত্ব, নিজের দায়িত্ব নিতে নিতেই তো অনেক দূর পার হয়ে গেল। আসলে আমার কাছে মনে হয় আমাদের প্রফেসর একটা কথা বলেছিলেন যে দেশে থেকেই তুমি দেশকে করবে, এইভাবে চিন্তা কেন করো, ছোট করে চিন্তা কেন করো। তখন বলছে তুমি বাইরে যেও যে দেশকে তুমি করতে পারছো, দেশের জন্য কাজ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো, আগে নিজেকে তৈরি করো। আমার কাছে মনে হয় নিজের তৈরি হওয়াটাই সমাজের সবচেয়ে বড় একটা দায়িত্ব পালন। পরিবারের মধ্যে যদি দায়িত্ব নিতে হয় অন্যের, আগে তো নিজেকে তৈরি করতে হবে। আমি খুব দুর্বল থেকে কিন্তু আমি পরিবারের দায়িত্বটা নিজে নিতে পারবো না। আমার কাছে মনে হয় নিজেকে তৈরি করাটাই সমাজের প্রতি দায়িত্বের সবচেয়ে বড় একটা এবং ওই তৈরি করার পেছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকে। নিজের বন্ধকতাকে ওভারকাম করে নিজেকে তৈরি করা, ওটাও একটা লেসন যেটা লাইফের প্রত্যেক স্টেপে কাজে লাগে। তার উপরে আমরা মেয়ে মানুষ একটা ব্যাপার আছে না, ওই ব্যাপারটাকে ওভারকাম করতে হয়। আর হ্যাপেন টু বি আমি আমার প্রফেশনালি খুব মেল ডমিনেটিং একটা কাজে আমি জড়িত, সেখানেও নিজেকে অনেক প্রমাণ করতে হয়। আজকে জুমে একজন আপু বলছেন, আপু আপনাকে দেখে মনে হয় না আপনি এই কাজে জড়িত। মেবি দ্যাটস দ্য রিজন পিপল ডাজন্ট টেক মি ভেরি সিরিয়াসলি। কিন্তু এটা আসলে নিজের ওপরে। আই ডোন্ট নিড টু লুক লাইক আই এম আ ভেরি রেসপন্সিবল পারসন, অ্যাজ লং অ্যাজ ইউ ডু ইউর টাস্ক প্রপারলি, ডু ইউর ওন টাস্ক প্রপারলি। দ্যাটস দ্য মেইন থিং ফর ইউর সোসাইটি ইউ ডু। খুব সুন্দর, খুব সুন্দর নাজিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এখানে আরো আপুরা আছেন, তবে আমরা আপনারা প্লিজ সাথে থাকবেন। আমরা এখনই আপনাদের কাছেই ফিরছি একটু ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, এখনই ফিরছি ছোট্ট একটু বিরতির পর। দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমরা কথা বলছি সমাজের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে এবং আমাদের চমৎকার তিনজন অতিথির সাথেও আমরা আড্ডা দিচ্ছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া আছে, সেটা দিয়ে আমাদের অনেক পছন্দের আপুরা জয়েন করে ফেলেছে, তাদের সাথে কথা বলছিলাম। আমি একটু রাশিদা আপুর কাছে চলে যাব। রাশিদা আপু সুদূর কানাডা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপু, আপনি আমাদের সমাজের প্রতি যে দায়িত্ববোধ সেটা নিয়ে কি বলবেন? আসলে এটা একটা অনেক ব্যাপক, কিন্তু আমি একটু থেকেই বলি, আমি চাই যে সামাজিকতা, আমাদের সমাজের যে দায়িত্ববোধ প্রত্যেকেরই নেওয়া উচিত কিছু কিছু করে। আর যেটা প্রথমেই বলি নেই, সেটা হলো যে আমরা তো সামাজিকতা, সমাজের দায়িত্ববোধ, দায়বোধ বা যা কর্তব্য আমরা করছি সবাই কম বেশি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে এই ব্যাপারে খুবই সচেতন করা উচিত। যেমন আমি এখান থেকেও আমাদের যে জেনারেশন, ওদেরকে আমাদের সাথে রেখে একটু দেখানো উচিত, কারণ ওরা কম্পিউটার যুগে, ওরা তো রুম থেকেই বের হয় না। ওদেরকে বের করে কিভাবে আমরা যে চলার পথেও অনেককে সহযোগিতা করি, সাহায্য করি। যেমন প্রতি বছর আমি দুজনকে উঠাতে চেষ্টা করি যে ওরা যেন পরবর্তীতে ওদের আর কারো দ্বারে আসতে না হয়। আর ঠাকুরগাঁ, দিনাজপুর, এই রুরাল এরিয়াগুলা, ওদের এরিয়ার মহিলাগুলো খুবই কষ্ট করে। আমি এখান থেকেও চেষ্টা করছি ওদের জন্য কিছু করতে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সমাজের প্রতি সচেতন হওয়া উচিত, যেন এই যে আপুরা বললো মহিলারা, বিশেষ করে এরা খুবই কিন্তু অসহায়। আমি এমনও দেখেছি, এবার ঢাকায় যেও দেখেছি, যখন আমি বাংলাদেশে ছিলাম, একটা মহিলা অন্তত 4-5টা বাসায় কাজ করে, কিন্তু তার হাজবেন্ড তার সমস্ত উপার্জন নিয়ে নেয়। আসলে এটা আসলে আমিও দেখেছি। আসলে আমাদের গৃহকর্মীরা অনেক কষ্ট করে। তো আমার ওদেরকে সচেতন করে ওদের একটা কমিউনিটি করা দরকার। আমাদের যেমন কমিউনিটি আছে, ক্লাব আছে, আমরা একজন আরেকজনের সাথে একটা পরামর্শ করতে পারি, আলাপ করতে পারি। আর আমি আপনাদের মাধ্যমে আমি এটা মনে করি আমার সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য। আমি কিছু মেসেজ দিতে চাচ্ছি কানাডা থেকে। জি বলেন। সেটা হলো, কিছুদিন আগে এখানে মাঝে মাঝে কিছু যে অসৎ পথে আসে, এরা সুইসাইড করে, হার্ট অ্যাটাক করে,
এরা ভিজিট বিষয়ে আসে, স্টুডেন্ট আছে, আমি মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা একটু সচেতন হন। আপনারা এইভাবে চুক্তি করে কেউ এইভাবে আসবেন না। এটা আমাদের একটা সমাজের দায়িত্ব, কর্তব্য আপনাদের সচেতন করা। কারণ যখন ছেলেটা মারা গেছে তখন আমরা সবাই কমিউনিটি থেকে তাকে হেল্প করে পাঠানোর ব্যবস্থা করেছি, আচ্ছা, তার চিকিৎসার ব্যবস্থা করেছি, তার সাথে হসপিটালে আমরা ছিলাম। তো যারা আসবেন তারা দেখে শুনে আসবেন। এটা সমাজে একজন আরেকজনকে সচেতন করবেন, বুঝাবেন, যেন সে এই পথে কেউ এভাবে এসে হয়রানি না হয়, অসুস্থ না হয়, যেন আত্মহত্যা করতে না হয়। এটাও আমি মনে করি আমাদের সমাজে একটা অনেক বড় জায়গা সবাইকে সচেতন করার জন্য। আসলে এটা অনেক বড় আর একটা ইস্যু। হ্যাঁ, একটু বলি যে আপনারা যারা ওখানে আছেন, কারো যদি সম্ভব হয় আশেপাশে করার সাথে সাথে হসপিটাল, ফ্রি হসপিটাল গুলোতে একটু ভিজিট করবেন। ওরা খুবই অসহায়, দে নিড আওয়ার হেল্প। ওদের খুবই সাহায্য সহযোগিতা দুইটাই দরকার। আসলে আর সমাজের মানসিকভাবে তো দায়িত্ব সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার, সব ধরনের একটা বিশাল বিশাল দরকার। সাথে। তো ধন্যবাদ আসলে আপনাকে, অনেক সময় ধন্যবাদ নিয়েছি। রাশিদ আপু। আমি নাজিয়া আপুর কাছে চলে যাব এই বিষয়ে, যে নাজিয়া আপু কিছু বলবেন, যেহেতু বিদেশে এইটা থেকে বললেন রাশিদ হ্যাঁ, আপু। বিদেশে এটা তো আমেরিকায় কিন্তু ইলিগালি ঢোকা যায়ই না। এটা মানে যারা ঢুকেছে, অনেক সময় ইউটিউবে দেখা যায় না, অনেকে এদিক ওদিক থেকে আসে, সেই আমাজন কোদিক দিয়ে। না, অনেকে কিন্তু this মানে is- টুরিস্ট ভিসায় গিয়ে খুব থেকে rare। যায়, কিন্তু আর আসে এখন না। আর পারবে না। হ্যাঁ, রেজওয়ানা, এখন আর পারবে না। ভিজিট ভিসায় এখন আর থাকা সম্ভব না। কারণ যদি থেকেও যায়, that person won't have any social security number। হ্যাঁ, ভিজিট ভিসায় আরে মানে যারা স্টুডেন্টদের স্পাউস, তাদেরই সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে না। আর ভিজিট ভিসা তো পরে। তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে, এই যে সামাজিক দায়িত্ববোধ বলছো না, এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাই সামাজিক দায়িত্ববোধ তৈরি করে। অবশ্যই এই যে এক্সিস্টিং একজন পার্সনের যে নাম্বার, তার এগেইনস্টে যে স্টেট একটা ফেডারেল গভর্নমেন্ট তোমাকে বললো যে হ্যাঁ, রেজওয়ানা এখানকার অধিবাসী এবং তার নাম্বারের এগেইনস্টে তার এই সোশ্যালি এসব সুবিধা পাবে। হসপিটালে যাবে, চিকিৎসা হয়তো পাবে, খুবই মিনিমাম, কিন্তু তার যে খরচ সেটা কোথা থেকে আসবে? হ্যাঁ, তারপর এবং এখানে না রাস্তায় থাকাও যায় না। বাংলাদেশে কিন্তু রাস্তায় থাকা যায়, মানে গরমকাল শীতকাল হলেও। এখানে গরমেও রাস্তায় থাকা যাবে না, উঠিয়ে দিচ্ছে। আর তো শীতকাল তো ভুলেই যাও, চামড়া ফেটে রক্ত বেরোবে। তো এইখানে এইসব কাজ কিন্তু করাটা, মানে এই চিন্তা করাটাই উচিত না। আর বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে, যে স্মার্ট বাংলাদেশ হচ্ছে, মানে আমি এখন তো কোনো কারণই দেখি না দেশের বাইরে এসে নতুন করে জীবন। এখানে লাইফ ইজ ভেরি ভেরি টাফ। একজন মানুষ যদি ইয়াং লাইফেও আসে রেজওয়ানা, তাকে অ্যাটলিস্ট 10 বছর লাগে টু সেটেল ডাউন। কারণ একটা জায়গা থেকে উঠে এসে একটা নতুন সোসাইটিকে আঁকড়ে ধরে নিজেকে স্টাবলিশ করা, ইটস নট দ্যাট ইজি। ইটস নট দ্যাট ইজি। আর এখানে কাজ পেতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ ইউএসএ ডিগ্রি। কানাডার ডিগ্রিও এখানে ভেরি ভেরি মানে সেকেন্ডারি অপশন। কানাডার কথা বলছি, তুমি অন্য দেশের ডিগ্রি ভুলে যাও। সো এখানকার ডিগ্রি মাস্ট। ওরা দেখবে তুমি সার্টিফিকেশন করেছো, আচ্ছা ঠিক আছে, কাজ এন্ট্রি লেভেল। এখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং অন্যান্য এশিয়ানদের এখন এমন কম্পিটিশন। এখন দিস ইজ নিউ আমেরিকা, দিস ইজ নট দ্যাট 80s আমেরিকা এনিমোর। সো বি কেয়ারফুল। আমি বলবো এইসব নিয়ে একেবারেই ওয়ারি করা উচিত না। এখন দুনিয়া হাতের মুঠায়, যে যেখানে আছে ভালো থেকে যে কোনো কাজ করতে পারবে। ধন্যবাদ নাজিয়া আপু। যোগ্যতা দিয়ে আসলে বিশ্বকে জয় করতে হয়, সেটা হোক দেশে থাকুক কিংবা বিদেশে থাকুক, বাট নিজের মেধা, নিজের অনুপ্রেরণা নিয়ে, সঠিক বিচার বুদ্ধি নিয়েই যেখানে যাক সেভাবে যাওয়া উচিত। আসলে এটা পরিবার থেকেও আসতে হবে, ছোটবেলা থেকেই। আমি আবার চলে আসছি আমাদের আপুদের কাছে, আয়শা আপুর কাছে চলে যাবো। আয়শা আপু, সেক্ষেত্রে আপনার কি বলার আছে যে আমাদের সমাজে মানে সামাজিক দায়বদ্ধতা থেকেও তো আসলে আমাদের যে স্টুডেন্ট, ইয়াং জেনারেশন, তাদেরকেও তো সেভাবে করে আসলে অভিভূত করা, হ্যাঁ, তো সেই বিষয়ে পথ দেখানো। যেহেতু আপনি একজন এন্টারপ্রেনিয়ার, সো আপনার ক্ষেত্রে দায়িত্ববোধটা অনেক বেশি পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলবো যে যারা পড়তে যেতে চাচ্ছে
যাবে যদি তাদের সেই সামর্থ্যটা থাকে, যাবে। অনেকে আছে যে সেখানে যে ওই সামর্থ্যটা না নিয়ে যায় যারা, তারা কিন্তু কষ্টটা বেশি হয়, ফেসটা বেশি করে প্রবলেমটা। কারণ তারা ভাবে যে আমি কাজ করব, তারপর আবার কিছুদিন পড়বো, আবার কিছুদিন কাজ করব, একসময় আমি থেকে যাব। তখন হয় কি যে হয়তো পড়াটাও হচ্ছে না, কাজটাও তারা ওই রকম ভাবে পাচ্ছে না। কারণ স্টুডেন্টের তো একটা লিমিট আছে কিন্তু বিদেশে, যে 20 আওয়ার্সের বেশি আপনি উইকে পারবেন না করতে। তো যার কারণে তাদের তখন অবৈধ পদগুলো নিতে হয়। অবৈধ পদগুলো নেওয়ার পরে তখন তারা স্টুডেন্ট থেকে বের হয়ে যাচ্ছে, কাগজপত্র ঠিক মতো করতে পারছে, তখনই কিন্তু তারা ফ্রাস্ট্রেশনের দিকে চলে যায়। আর এই ধরনের সুইসাইডের কেসগুলো তখনই ঘটে যে এখন আমার ব্যাক করারও অবস্থা নাই, এখানে থাকার অবস্থাটাও নাই। বাচ্চা মানুষ তখন, ওরা তো হয়তো এতটা কিছু বুঝতে পারে না, তখন প্রেশারটা নিতে পারে না, মনে হয় যে এটাই আমার মুক্তি। এটা আসলে খুব দুঃখজনক যদিও, তবে আমাদেরকে আসলে মোটিভেট করা উচিত, ইনফ্লুয়েন্স করা উচিত যে বুঝে শুনে যাওয়া। আর যেসব ফ্যামিলির সামর্থ্য আছে তাদেরকেও এভাবে বলা যে ওখানে যেয়ে যাতে তারা ঠিক মতো ঠিক ট্র্যাকে থাকে, ঠিক ট্র্যাকে পড়ে, সেটা তারা বুঝেই বাচ্চাদেরকে পাঠানো। নয়তো এখানে থেকেও তো আমরা তো এখানে থেকেই পড়াশোনা করতেছি, এখানে থেকেও সব অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যারা পড়াশোনা করছে, বড় বড় জায়গায় যারা আছে, বিদেশের মতো জায়গাতেও তারা অনেক বড় উঁচু স্থানে চলে গেছে বাংলাদেশ থেকে পড়াশোনা করেই। কিন্তু আসলেই তো তাই না, মানে এমন না যে ওখানে যে ডিগ্রি নিয়েই আমি ওই জায়গাটাতে পৌঁছে গেছি। সুন্দর প্রফেশনাল দিক দিয়ে কিন্তু খুব ভালো করছে। অনেক আছে যে এখান থেকেই আমি পড়াশোনাটা কমপ্লিট করে ওখানে যে তারপর শুরু করেছি, ওখানে যে এইভাবেও আছে। তো কাজেই ওই জিনিসটা আসলে আমাদের ভিতরে না ঢুকে গেছে যে এখানে কিছু নাই, আসলে এখানেও অনেক আছে, কিন্তু আমরা হয়তো দেখি না। তার কারণ একটাই যে আমাদের প্রচার কম। খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটু রেবেকা আপুর কাছে চলে যাব। রেবেকা আপু, নাগরিক হিসেবে আমরা যেহেতু সমাজের কথা বলছি, ব্যক্তি সামাজিক কিংবা নাগরিক হিসেবে যে আমরা যেরকম 3 শ্রেণীর কথা বলছিলাম, হ্যাঁ, যে উচ্চবিত্ত হিসেবে এক ধরনের দায়িত্ব আছে, মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত, যারা এই যে আমাদের গৃহকর্মী, এবং তাদের নিয়ে যে রাশেদা আপু এত সুন্দর কথা বলছেন, তাদের যদি একটা কমিউনিটি করা হতো। তো এই যে এই শ্রেণী, বিভিন্ন শ্রেণীর নাগরিক এবং নারীদের ক্ষেত্রেও আমি বলবো যে তাদের প্রতি আমাদের কি করা যেতে পারে, আরও কিভাবে করে আমরা তাদেরকে মানে অভিভূত করতে পারি এবং আমি বলবো যে সেভ করতে পারি, তাদের জীবনটাকে আরেকটু সুন্দরভাবে সহজ করতে পারি, কি বলবেন? সেক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেককে একই বোধ সম্পূর্ণ, একই সমমনা হলে তাহলে পরে আমরা এই যে যারা একদম নিম্ন শ্রেণীর, যারা মানে হ্যান্ড টু মাউথ, এদেরকে আমরা বিভিন্নভাবেই তো তাদের জন্য কিছু করতে পারি। সেটা কমিউনিটি দরকার, আমাদের ইউনিটি দরকার। আমরা একত্রে হয়ে যতটুকু করা যায়, যেটা হচ্ছে যে আমরা তাদেরকে, সবচেয়ে বড় কথা সচেতনতা। আমি কাউকে কতটুকু গিয়ে সেভ করব, তাকেই ওইভাবে তৈরি করতে হবে, সে নিজের নিরাপত্তাটা নিজেই করতে পারবে, নিজেই নিরাপদ থাকতে পারবে। আমি একটু ইন্টারাপ্ট করি, ডোর টু ডোর যে তো কিন্তু আপনি নক করে সবাইকে সচেতন করতে পারবেন না, তো ধরে কাউকে আমি সেভ করতে পারবো না। তাই কি সমষ্টিগতভাবে অনেককে একসাথে করে যেটা করা যায়, তাদের মধ্যে এমন কিছু বোধ জাগ্রত করা, বা শিক্ষাক্ষেত্রে মিনিমাম যেই কাজটুকু, বা কিভাবে তাদের নিরাপত্তার ব্যাপারে যেই কথাগুলো বললে যেভাবে তাদের মোটিভেট করা যায়, আমরা সেটাই তো আমাদের করা উচিত, বা সেটা করার আছে আমাদের। তো যার জায়গা থেকে তার এগিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি বোধের জায়গাটা অতটুকু কাজ করতে হবে। এখন তো সবাই তো অ্যাকচুয়ালি আমি ভালো আছি, আমি কিন্তু আরেকজন খারাপ আছে সেটা আমার খুব লাগছে না, কিন্তু আমার লাগা উচিত। হ্যাঁ, আমাদের যে টপিক ছিল সমাজের প্রতি দায়িত্ব, তো সমাজ তো মানুষ নিয়ে গঠিত, তাহলে আমি সমাজের একজন, সেও সমাজের একজন, আপনিও সমাজের একজন। তাহলে আমাদের প্রত্যেকের সেই বোধের জায়গায় সমমনা আসতে হবে, আমার বোধ জাগ্রত হইতে হবে। আমি একজনের জন্য পারবো, আমি একজনের জন্যই করব, সত্যি কথা। আরেকজনের জন্য করুক, এইভাবে সবাই করলেই কিন্তু অনেকের জন্যই আমরা অনেক কিছু করতে পারি।
আসলে খুব সুন্দর কথা বলেছেন রেবিকা আপু। দর্শক, আমাদের খুব সুন্দর আড্ডা চলছে এবং খুব গঠনমূলক কথা হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে সমাজের প্রতি আমাদের এই দায়িত্বশীল এবং এই বোধগুলো এবং কীভাবে মূল্যবোধগুলোকে আমরা জাগ্রত করছি, নার্চার করছি। তো কোথাও যাবে না, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি। দর্শক, চলছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আজকে আমরা কথা বলছিলাম সমাজের প্রতি আমাদের দায়িত্বগুলো নিয়ে এবং আমাদের স্টুডিওতে আমাদের অতিথিরাও আছেন এবং জুমে আমাদের পছন্দের আপুরা আছেন। আমি চলে যাব একটু জুমে আমাদের আপুদের কাছে, একটু রেবেকা আপুর কাছে চলে যাব। রেবেকা আপু একটু আনমিউট করবেন। সমাজের প্রতি যে দায়িত্ববোধটা নিয়ে আমরা কথা বলছি, আপনি এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ সম্প্রীতি। শুভ সন্ধ্যা। শুভ রাজশাহীর কথা মনে পড়ছে। আমি রাজশাহীর কথা একটু বলি। জি। রাজশাহীতে গেলে মনে হয় যে আমরা যে সময় বড় হয়েছি সে সময় একরকম আর এখনকার দৃশ্যটা একরকম। ওখানে যেরকম অকারজ শুরু হয়েছে, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন শহর রাজশাহী, সেটার প্রতি একটা যদি কেউ দায়িত্ব নিয়ে মানে পড়াশোনার স্থান, শিক্ষাগত যোগ্যতা দিয়ে রাজশাহী খুব ভালো জায়গা, কিন্তু বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে একটা অবক্ষয়ের জায়গা আমি বলবো। এটাকে সামলানোর দায়িত্ব আমাদের, কিন্তু এই আমরা যে কে এটা আমি বুঝে উঠতে পারি। আমি কাকে বলবো, যাকে বলবো সেই বলবে আমি কেন করব, অন্য একজন করব, কিন্তু একজন কেউ থাকতে হবে যাকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটা নিজেকে। এখানে আমি অনেকেই অনেক কথা বলছি, আমি কাউকে কোনো কিছু ছোট করে কথা বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, আমাদের সমাজে অবক্ষয়ের একটাই কারণ, আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজ নিয়ে বাস করতে হয়। কেউ কাউকে একটু ভালো দেখলে কেউ কখনো তার ভালোটা সহ্য করতে পারে না। কিন্তু আমরা যদি ভালো মানুষ হই বা ভালো পরিবার থেকে কেউ আসি, প্রত্যেকেই চেষ্টা করব যে একজন একটু খারাপ আছে তার পাশে দাঁড়িয়ে তাকে মানসিক সাপোর্ট দিই। টাকা পয়সা সাপোর্টের দরকার হয় না, মানসিক সাপোর্ট এটাও কিন্তু সমাজের, এটাও একটা। কিন্তু এই জিনিসগুলো কে করবে? আমার প্রশ্ন সবাই সবাইকে বলতেছে করতে হবে, উচিত, করবেটাকে। আজকে থেকে আসলে যার যার ক্ষেত্র থেকে আজকে থেকেই যদি সবাই স্ব ক্ষেত্রে প্র্যাকটিস করে তাহলেই আসলে এটা সম্ভব। খুব সুন্দর কথা বলেছেন রেবেকা আপু। আমি একটু আকলিমা আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। আকলিমা আপু, আপনি সেক্ষেত্রে কি বলবেন আমাদের যে দায়িত্ববোধ থেকে? ধন্যবাদ আপনাকে, সকলকে শুভ সন্ধ্যা। সুন্দর একটা টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আসলে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ সকলেরই আছে, আমি মনে করি সকলেরই থাকা উচিত। আমরা অনেক সময় কোনো একটা খারাপ জিনিস দেখলে হয়তো ভাবি যেটা আমি বলবো, আমি এখানে এটা বললে তাহলে আবার কি মনে করবে, বললাম না, বলে আবার কি ঝামেলা করবো, ঝামেলা পাবো। কিন্তু এইভাবে এটা ভাবতে ভাবতে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমাজের অনেক সময় অনেক অবক্ষয় হচ্ছে, সেই সমাধানটা কিন্তু হচ্ছে না। আমাদের এগিয়ে যেতে হবে। এখন আমাদের এগিয়ে যেতে হবে মানে কি, সবাই তো যার যার আশায় বসে থাকে যে না আমি বলবো না, কারো না কারো উদ্যোগ নিতেই হবে। এই ক্ষেত্রে সমাজের যে ভালো কাজের ব্যাপার, উদ্যোগটা কিন্তু নেওয়া উচিত, শুরু হওয়া উচিত। আমি মনে করি প্রতিষ্ঠান থেকে, মানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, একজন মাদ্রাসার হুজুর যদি কোন একটা ভালো, হ্যাঁ পরিবার থেকেও তো অবশ্যই হবে, পরিবার থেকে তো আমাদের নিতেই হবে। পরিবার থেকে এখন তো সকল পরিবার একই রকম না, অনেক সময় আছে যে কোনো পরিবার আছে যে তারা এগুলো মানে খেয়ালই করে না, তার সন্তানরা কোথায় আছে, সন্তান কি করছেন, এগুলো তারা খেয়াল রাখেন না। এক্ষেত্রে পরিবার থেকে আমাদের এটা শিক্ষা নিতেই হবে। এটা তো আমাদের প্রথম আমাদের সমাজের মানে ক্ষুদ্র প্রথম সংগঠন হলো, মানে একক হলো আমার পরিবার থেকে তারপরে সমাজ। আসলে তো এটাই আর কি। ঠিক বলেছেন, খুব ভালো কথা বলেছেন আকলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু হাসিনা আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। হাসিনা আপু, আপনি সমাজের প্রতি এই দায়িত্ববোধ থেকে কি বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। আমি আমার সমাজের দায়িত্ববোধ থেকে একদম একটা সিম্পল আমার পাড়ার একটা বিষয় দিয়ে উপস্থাপন করি। যেমন আমরা ছোটবেলা দেখতাম কি, বাড়িতে কারোর সাথে মানে ওই সাই এরকম ঝগড়াঝাটি, কিংবা পাড়ায় একটা কোনো সমস্যা হলে উপরে বড় যারা ছিল, চাচারা, দাদারা,
বা বড় ভাইয়েরা যারা ছিল ওরা বসতো, বসে এটা সমাধা করতো। এখন কি হয় জানো আপু, আমার বাড়িতেই মনে করো যে অনেক বড় একটা বাড়ি, কিন্তু 6 শরিকের এই বাড়িতে কোনো ইসা একটা ঝগড়া হচ্ছে কিংবা ইলিগালি কোনো একটা কিছু নিয়ে কারোর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, সবাই দাঁড়িয়ে তামসা দেখবে, যেটা বলে তামসা না গ্রামের ভাষায় তামসা। কেউ এগিয়ে এসে একটা কথা বলবে না, সঠিক কথা বলে না, উচিত কথা বলে না, বা বলে না যে গায়েও হাত দিচ্ছে, মনে করো মারামারি হচ্ছে চোখের সামনে, চতুর্দিকে সবাই দাঁড়ায় আছে, একটা মানুষ এসে ধরে না, বলে না যে এটা তোরা কি করতেছিস, সেটা করা সম্ভব না, বা এরা করিস না। আস্তে আস্তে যে পরের জেনারেশন দেখতেছে এগুলো আরো নষ্ট হচ্ছে। তারপরে মনে করো এই যে দায়িত্ববোধ থেকে, এটা একদম বাড়ি থেকে কিন্তু শুরু হইলো। এটা যদি আমার পরিবারে আমার বাবা বা আমার বড় ভাই থাকে, ওরা যদি করে, অটোমেটিক পরে যখন আমরা ছোট যারা আছি দেখে আরেকদিন আরেকটা জায়গায় যখন এরকম দ্বন্দ্ব হবে, আমরা কিন্তু এগিয়ে যাব, গিয়ে বলবো যে না করিস না, ধরবো টান দিয়ে, থাম, বা দেখতেছি বড়রা যারা আছি এই জিনিসগুলো হচ্ছে না এখন, এত অবক্ষয় হয়েছে সমাজের। আবার হচ্ছে যেমন আরেকটা বিষয়, একটা জায়গায় জব করি, দেখা গেছে যে প্রাইভেট একটা জব, এলাকার মনে করো যারা গণ্যমান্য ব্যক্তি আছে কিংবা একটু প্রভাবশালী, ওদের সাথে কিন্তু ম্যানেজমেন্টের একটা হাত থাকে, এটা স্বাভাবিক, এলাকায় ইন্ডাস্ট্রি চলতে গেলে, কিংবা থানার সাথে একটা হাত থাকে, তাদের সাথে টিউনো অফিসে একটা হাত থাকে। এরকম কিছু বিষয় আছে এলাকায়, আমি মনে করি এটা একটা অধিকার, যে এলাকায় যে ধরনের ইন্ডাস্ট্রি আছে, একটা বাচ্চা যখন স্টুডেন্ট সে লেখাপড়া শেষ করে, আমি মনে করি এটা একদম গুরুত্বপূর্ণ একটা অধিকার তার। এটা আমি আসলে এখানে বলার সুযোগ পেয়ে ধন্যবাদ, যে ওই এলাকার ওই ইন্ডাস্ট্রিতে, ওই এলাকায় যদি 10 জন মানুষও শিক্ষিত হয়ে থাকে, অন্তত 5 জন কিংবা 2 জন মানুষের কিন্তু চাকরি করার ওই ইন্ডাস্ট্রিতে একটা অধিকার আছে। অবশ্যই তাকে সাবলীল ভদ্র ভালো হইতে হবে, কোনো জ্ঞানজাম ঝামেলায় যাওয়া যাবে না, যে আমি পারার সেজন্য ওইখানে গিয়ে আমি খুব দাপট দেখাবো ওই ইন্ডাস্ট্রির ভিতরে, এগুলা করা যাবে না। অবশ্যই তার ওই স্বাধীনতার মধ্যে, কিন্তু এটা সহযোগিতাটা হয় না। কি করে জানো, বরং আরো ওই সুযোগটা নিয়ে যারা প্রভাবশালী ওরা কি করে, ওর কাছ থেকে কিছু টাকা খায়, করে দিয়ে অন্য কোনো কাজে জড়িত করে। এটা মোটেও আসলে মানে সত্যি কথা হাসিনা আপু, আসলে ইতিবাচক দিকটা, মানুষের ভিতরের ইতিবাচক দিকটা আসলে আনতে হবে, সত্যি কথা। আমি একটু আনোয়ারা প্রভাতী আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন আপু, আপনি এই বিষয়ে কিছু বলবেন সমাজের প্রতি এই দায়িত্ববোধটা থেকে? আসসালামু আলাইকুম সবাইকে। সমাজের অবক্ষয় যেটা বিষয়টা আপনাদের সবার কাছে শুনছিলাম, একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়, আমরা প্রত্যেকে তো কোনো না কোনো এরিয়াতে বসবাস করছি, সেই এরিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের সব প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে। তো আমার ছেলে মেয়ে মানে হচ্ছে আর 5টা গার্জিয়ানেরও ছেলে মেয়ে। তো আমরা দেখা যায় যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা কাচ্চা যদি রাস্তাঘাটে কিছু করে, আমরা কোনো গার্জিয়ান সহজে কিছু বলতে চাই না, যদি ওর মা বা বাবা কিছু মনে করে। তো আমাদের এটা করা উচিত, আমি মনে করি যে প্রত্যেক শিশুর জন্যই, আমরা যেহেতু একটা এরিয়া ভিত্তিক প্রত্যেক গার্জিয়ানকে চিনি, সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাচ্চাও যদি রাস্তায় কখনো কিছু করে, অন্য কোনো গার্জিয়ানের চোখে যদি একটু পড়ে, আমার মনে হয় সেটা নিয়ে একটু কথা বলা যায়। তাহলে হয় কি, বাচ্চাগুলো একটু থাকে যে না, সত্যি ভালো কথা বলেছেন আনোয়ার আপু। আসলে শুধু একজনের প্যারেন্টস হিসেবে তো না, যখন সব শিশু থাকে সবাইকেই আর কি ওই অভিভাবক হিসেবে এগিয়ে আসতে হবে। খুব চমৎকার কথা বলেছেন। কিন্তু তরু আপুর কাছে চলে যাব। তরু আপু, আপনি এই বিষয়ে কিছু বলবেন? আসলে তরু আপুর কাছে আমরা অনেকদিন গানও শুনিনি। আপু ধন্যবাদ। কি বলবো আপু, এটা বলবো না কি বলবো? বলেন আপু, বলেন, দুইটাই করেন। আসলে সমাজের প্রতি দায়িত্বটা খুব সুন্দর একটা টপিক। আমি এক কথা বলবো, চমৎকার একটা ব্যাপার। তবে এখানে একটা ব্যাপার আছে আপু, যে এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার, দেওয়া এবং নেওয়া। একটা মানুষকে যেমন হলো কি বলবো, মার্জিত বা তাকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে যেমন একটা সামাজিক পরিবেশের দরকার আছে, এক্স্যাক্টলি সেরকমও কিন্তু আমরা যখন ওই সমাজ থেকে একটা সুন্দর পরিবেশে ভালো সবকিছু শিখে এসে একজন পরিপূর্ণ মানুষ হব, তখন কিন্তু আমরা আবার ওই সমাজকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্বটা তখন আমাদেরই হবে। সেই ক্ষেত্রে একজন মানুষকে, সমাজকে যেমন সুযোগ দিতে হবে, আমাদেরও সমাজের প্রতি দায়িত্বটা আছে, তাইলেই সমাজটা খুব সুন্দর হয়ে উঠবে। আসলে একটু গান গাবেন নাকি তরু আপু? আচ্ছা, আমি একটা খুব পুরোনো আবিদা সুলতানার পাকলেন আমি গাই শুনেছি। অলংকারের মূল্য দিয়ে মন কেনা যায় ভেবো না, এক করলে অলংকার মনকে দেখো না। অলংকারের মূল্য দিয়ে
জীবনা এক করিলে অলঙ্কার মনেকে দেখো না খড়কুটোয় নেড়ে নয় পাখির বুকে স্বপ্নকে আর পাত বাসা নিবিড় সুখে এমনি করে এমন দেব নয়তো বেদনা। অসাধারণ অসাধারণ তরু আপু, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি একটু ওবায়দা আপুর কাছে চলে যাবো। ওবায়দা আপু, আচ্ছা ওবায়দা আপু আমাদের সাথেই থাকেন, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, আপনার সাথে কথা বলে শুরু করব। দর্শক আমাদের খুব সুন্দর আড্ডা চলছে, এখনই ফিরছি একটা বিরতির পরে। দর্শক চলছে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ নিয়ে আড্ডা, এবং আমাদের সাথে যে অতিথিরা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমি একটু চলে যাব এখন সুলতান আপুর কাছে। সুলতান আপু, আপনি এত সুন্দর কবিতা বলেন, আপনার একজন ফ্রেন্ড জিনাত আপু আপনার কথা বলছিল যে আপনার কাছ থেকে একটু কবিতা শুনতে চাই, তো আমরা আগে আপনার কাছে একটু 2 লাইন শুনতে চাই। আসলে আমি কবিতা বলতে চেয়েছিলাম আমার ছেলেবেলা নিয়ে। ছেলেবেলাটাকে এখন খুব মিস করি, মনে পড়ে। আর স্বাভাবিক একটা বয়সে গেলে ছেলেবেলাটাকেই সবাই বেশি করে মনে পড়ে। ওই জীবনটা যদি আবার ফিরে পাওয়া, ওই জীবনটাই তো সবচেয়ে আসলে টেনশন ফ্রি মজার জীবন। বুঝিনি তখন, বলতাম মনে তো কবে বড় হব। আব্বা আম্মা বা প্রতিবেশী আন্টিরা সবাই গল্প করছে, আমি পারছি না, আমার ওখানে আমি এলাও না। তাহলে আমার মনে হতো কবে বড় হবো। এখন আমার মনে হয় যে কেন বড় হলাম। আবার আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন মনে হয়েছে আল্লাহ ওরা কবে বড় হবে, এত কাজ, একে স্কুলে নেওয়া, ওকে কোচিংয়ে নেওয়া। এখন ওরা বড় হয়ে যার যার জায়গায় চলে গেছে, এখন আমি একা। এখন মনে হয় ওরা কেন বড় হলো আসলে। তো আমি ওই ছেলেবেলা পড়তে চেয়েছিলাম। এখন আমার বন্ধু ভাবি জিনাত, সে অনুরোধ করলো যে একটা প্রেমের কবিতা পড়ার জন্য। তো আমি একটা পড়ার চেষ্টা করছি। ভালোবাসি সরল রেখাতে, যেভাবে তারে যতটা চাই সেখানে অন্য কারো ঠাই, এক বিন্দুতে মিলে না চায়। তোমার বুকের হিমঘরে নিজেরে হারাই, তার প্রাণ তোমার প্রাণের স্বপ্নীল আশাতে মিলেমিশে এক হয় সুখের নেশাতে। দূরের ছায়া হয়ে থাকি সরল রেখাতে, যদিও ত্রিকোণী স্রোত মিশেছে ত্রিবেণীতে। হঠাৎ ঝুম বৃষ্টির আদরখানি তার বুকেতে মেখো, তোমার হাতের উষ্ণ ওমে তার হাতটি রেখো। টোল পড়া হাসিখানি তার প্রেমেতে ঢেকো, ঠোঁটের পাশে কালো তিলে তার পরশ এঁকো। একলা চলার একলা পথে স্বপ্ন বেঁধে বাঁচি, নাইবা পারি বিন্দু হতে চোখের তারায় যাচি। নাইবা পারি নেশার স্রোতে বাজাতে তোমার বাঁশি, তবুও যেন খুব নীরবে তোমাকেই ভালোবাসি। বাহ, খুব সুন্দর, চমৎকার, খুবই সুন্দর, খুবই সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ অনেক বেশি সুলতান আপুকে। আমি একটু রেবেকা আপুর কাছে চলে যাব। আসলে আমরা শেষ পর্যায়ের দিকেই চলে এসেছি। তো আমরা সমাজের দায়িত্ববোধগুলো নিয়ে বলছিলাম, এবং একটা কথা আসলে না বললি না, যেরকম আমরা এখন শুনছিলাম সুলতান আপুর কাছে যে এখন যখন একটা বয়সে উত্তীর্ণ হয়ে যান, যে ছেলেমেয়েরাও বড় হয়ে যায়, হ্যাঁ, তো আস্তে আস্তে যেটা হয় যে আমরা কিন্তু আবার সিনিয়র সিটিজেনের দিকেও তো আগাচ্ছি, হ্যাঁ, সবাই যেতে হবে ওখানে। তো তাদের প্রতিও কিন্তু একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, সমাজ থেকে তারা কিছু নেয়। এবং আপুরা যেরকম বলছিল যে কিছু সমাজ থেকে আমরা দিব, তো কিছু আবার আমাদের নিচ্ছিও না। তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে কি বলবেন আপনি, একটু শুনতে চাই রেবেকা আপু। সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম এবং সিনিয়র জেনারেশন যারা, হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা তো আছে, এবং যারা সিনিয়ররাও আছেন, ধরেন বয়সূর্ধ্ব যারা, হ্যাঁ, 60+ কিংবা 70+, 80+, তাদের প্রতিও যে সমাজ থেকে যে এই দায়িত্ববোধটা, সেটাও বলবেন। আসলে সমাজের প্রতি দায়িত্ববোধটা তো সর্বস্তর থেকেই, সর্বস্তর সর্ববয়স থেকেই। তো আমি আসলে বলতে চাচ্ছি যে যারা আমাদের সিনিয়র আছেন তাদের কাছ থেকে আমরা শিখবো, তাদের কাছ থেকেও শিখবো, কিংবা তাদেরকেও তো আমাদের কিছু দেওয়ার আছে, তাদের কাছ থেকে আমরা শিখবো। তারা যেগুলো করে আসছেন সেখান থেকে আমরা নিব। আর আমাদের যেটা ব্যাপার হচ্ছে, এখন প্রযুক্তির যুগ,
যেরকম প্রযুক্তি বললে আমি বলবো যে এরকম অনেকে আছেন যারা কিন্তু আসলে মোবাইলে অতখানি ফ্যামিলিয়ার না, হ্যাঁ ইন্টারনেটে ফ্যামিলিয়ার না, তারপর বাসেও বাইরে আমি দেখেছি যেরকম একটা কিছু সিট রিজার্ভ থাকে ওনাদের জন্য, হ্যাঁ রাস্তায়ও, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অতখানি হয়তো ইজি না। তো আমরা কিভাবে তাদের জন্য সমাজটাকে আরেকটু ইজি করে দিতে পারি? আমরা তাদের জন্য সমাজটাকে আরো ইজি করতে পারি, যারা প্রত্যেকে তার, ওই প্রথমেই বলেছি, প্রত্যেকে তার বোধের জায়গা থেকে আসতে হবে। বয়োজ্যেষ্ঠ জিনিস, সে তো আমার ঘরেও বয়োজ্যেষ্ঠ আছে, প্রত্যেকের ঘরে আছে, তাই না? আমি যদি আমার ঘরের বয়োজ্যেষ্ঠের প্রতি দায়িত্বটা পালন করি তাহলেই কিন্তু হচ্ছে। আপনি আপনার ঘরের বয়োজ্যেষ্ঠদের জন্য দায়িত্ব পালন করেন, কি দায়িত্ব, তার ঠিক করে প্রপার যত্ন হচ্ছে কিনা, তার কি দরকার, তার যখন মানুষের বয়স হয়ে যায় তখন সেও বাচ্চাদের মতো ব্যবহার করে। আমরা তখন সেখানে যদি আমাদের টেম্পারটা ঠিক রাখতে পারি তার সাথে, তাহলে তাকে এইভাবেই তো আমরা সেবা দিতে পারি। আসলে খুব মানে আসলে এটাই আসলে সত্যি কথা। বয়োজ্যেষ্ঠদের প্রত্যেকের ঘরে বয়োজ্যেষ্ঠ আছে। আমার বাইরে যেতে হবে কেন? আমার বাবা, সেও বয়োজ্যেষ্ঠ। প্রত্যেকের যারা বাবা মা জীবিত আছেন তারা বয়োজ্যেষ্ঠ, তাদের আমরা যেভাবে প্রপার টেক কেয়ারটা করবো, হ্যাঁ সেটাই তো। এখানে আমি একটু বলি, সেখানে হচ্ছে যেমন অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছে, যেমন যাদেরকে ওনারা একটা বয়স হয়ে গেলে একটু মলিন হয়ে যান নিজেকে। এখানে আমাদের সমাজে এটা প্রচলিত আছে, বয়স হলে রঙিন কাপড় পরা যাবে না, সাজা যাবে না, বেড়ানো যাবে না। এখনো আছে অনেক ফ্যামিলিতে পছন্দ করে না, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত আসলে। আমি যখন আমার বাড়ির বয়োজ্যেষ্ঠ, যেমন আমার বাবাকে আমি যখন রঙিন কাপড় পরাবো, সে যখন সেই রঙিন কাপড়টা পরে বাইরে যাবে তখন আর 10টা ছেলে মেয়ে দেখতেছে না, তার সে সেখান থেকে শিখবে না। ওই যে কথা তো ঘুরে একই জায়গায় আসতেছে। আমার তো ডোর টু ডোর নক করা সম্ভব না। সিনিয়র সিটিজেনশিপ তো আছেই সেখানে। আমি যদি বলি আমার কথা, আমিও একটা বয়সে এখন যাচ্ছি, এখন আমি একাকিত্বতে ভুগছি। হ্যাঁ, মনে করেন আমি একা, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের জায়গায় একটা বয়স ওরা ইউনিভার্সিটি লেভেলে চলে গেলে ওরা একা, ওদের কাজ নিয়ে ওরা ব্যস্ত থাকে, আমরাই একা হয়ে যাই। তো এই সময়টা আমরা কি করবো? যেমন আমরা করতে পারি, হয়তো গল্পের বই তো আর সারাক্ষণ পড়া যায় না, মোবাইলে তো আর সারাক্ষণ দেখা যায় না। হ্যাঁ, এক সময় কি করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে একটা মুভি দেখলাম গিয়ে, বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সাথে নিয়ে বললাম চলেন না আন্টি ছবিটা দেখে আসি, ঘুরে আসি। হ্যাঁ, বললাম যে আন্টি এই রঙিন শাড়িটা পরেন, এই রঙিন শাড়িটা পরেন, আপনাকে ভালো লাগবে। তারপরে মনে করেন আমরা চলেন আজকে যে আমরা একটু কফি খেতে গেলাম, কফি খেলেও একটু ভালো লাগে। আয়শাপুর কাছে চলে যাবো, এই বিষয়ে আপনার বক্তব্যটা বলবেন আয়শাপু। আপা যেটা বলেছে সেটাতে আমি অবশ্যই সহমত, এটাই হওয়া উচিত। কারণ একটা সময় তো আমরা নিঃসঙ্গ হবই, ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, তো এখন থেকে আমাদের সেই ইয়েটা চিন্তা ভাবনা করেই রাখতে হবে। আর আসলে মানুষ একটা সময় নিঃসঙ্গ হয়ে গেলে তখন মানসিক দিক থেকে কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু ওই দিক থেকেই তৈরিটা হয়। আর একটা সময় তো অসুখ সেটা তো আছেই, কিন্তু আমি যদি নিজের মেন্টালটা ঠিক রাখতে পারি, যে আমি ঘুরলাম ফিরলাম, একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে, তাদেরকে আসলে মেন্টাল সাপোর্টটা অনেক বেশি দরকার আসলে। আর বয়োজ্যেষ্ঠের কথা যেটা বলছেন, যে আমার শাশুড়ি আছেন, ননাস আছেন, আমার সাথে থাকেন, আমি যথেষ্ট তাদেরকে করি, দেখি তাদেরকে নিয়ে কিন্তু যদি আমরা সব জায়গায় যাই, তারা কিন্তু ওই ইয়াটা মানে লোনলিনেসটা ফিল করে না। তাদেরকে সময় দেওয়াটা মানসিক এবং শারীরিক দুটো। চমৎকার চমৎকার। আমি একটু ওবায়দাপুর কাছে চলে যাবো। ওবায়দাপু, আমাদের হাতে একদমই সময় নাই, সংক্ষেপে এক লাইনে আপনি যদি কিছু বলতে চান ওবায়দাপু। আপু, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আমি যেটা সংক্ষেপে বলি যে সমাজটা আশেপাশের মানুষজন, পরিবার, সংগঠন, সবটাই সমাজ। তো আমি আশেপাশের অসঙ্গতি গুলো যেন ধরিয়ে দিতে পারি, এগুলো আমার দায়িত্ব। আর পরিবেশটা যেন আশেপাশে ভালো থাকে, সংক্ষেপেই বললাম। ধন্যবাদ ধন্যবাদ ওবায়দাপু। মুক্তি আপু, আপনি যদি একটু একদম সংক্ষেপে কিছু বলতে চান। মুক্তি আপু। ধন্যবাদ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসলে হচ্ছে যে দায়িত্ব তো হচ্ছে যে আমাদের সকলে সব জায়গায় থেকেই পালন করতে হবে, সেটা কি বাবা হোক, মা হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, সবার ক্ষেত্রেই আমাদের সমানভাবে দায়িত্ব পালন করে দিতে হবে।
আসলে ধন্যবাদ ধন্যবাদ মুক্তি আপু, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আসলে আপনাদের তিনজনের সাথেও আজকে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম রেবেকা আপুর কাছ থেকে, সুলতানা আপু, আয়শা আপু, আপনাদের তিনজনের কাছ থেকে। এত সুন্দর আপনাদের স্ব স্ব ক্ষেত্রে আপনারা করছেন এবং করে যাচ্ছেন, এবং শুধু নিজের জন্য না, সমাজকে একসাথে রেখে, পরিবারকে একসাথে রেখে, বয়োজ্যেষ্ঠ বলেন, ছোটরা বলেন, সবাইকে নিয়ে যে চিন্তা করছেন, গাছ লাগানো বলেন কিংবা পরিবেশটা নিয়ে বলেন, আইটি সেক্টরে বলেন, কিংবা এই যে আপনি বলছেন যে একটা ক্লাব করেও যে মানসিক প্রশান্তিটাও, হ্যাঁ, সৃজনশীলতার মধ্যে দিয়ে সব কিছু যেভাবে করে করছেন, এভাবে করে এগিয়ে নিয়ে যান এবং পুরো সমাজটাকে একসাথে করে নিয়ে যান। এবং নেক্সাস চ্যানেলের মাধ্যমে আজকে আরও কতজন দেখলো, আমাদের লেডিস ক্লাবের 33,000 বন্ধু আছে আমাদের, হ্যাঁ, তারা আপনাদের দেখে অনুপ্রাণিত হলো এবং সেখান থেকে তারাও যদি পাশের জনকেও এগিয়ে নিয়ে যায়, এভাবে করেই আমরা আসলে চাই সমাজটা যেন প্রসিদ্ধ হোক। দর্শক, আজকে আমরা চমৎকার আড্ডা দিলাম সমাজের প্রতি আমাদের এই দায়িত্বটা নিয়ে। আমরা ব্যক্তি হিসেবে, সমাজের নাগরিক হিসেবে আমরা সবাই চাই সবাইকে একসাথে নিয়েই সমাজটাকে গড়ব এবং সুন্দর একটা সমাজ যেন ভবিষ্যতে আমরা উপহার দিতে পারি। এই কামনায় আমরা আজকের আড্ডা এখানে শেষ করতে হচ্ছে। সবাই নেক্সাস চ্যানেলের সাথে আছেন এবং থাকবেন। আমরা আজকে নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। আজকে আমরা এখানেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।